আচ্ছা, কাইনেটিক্স অফ রিজিড বডির মোটামুটি থিওরিটিক্যাল কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করেছি। হ্যাঁ, তো আজ আমরা 4টি প্রবলেম করব। তো এরপরও আমরা একটু রিভিউ করতে পারি যে আমরা দেখেছি যে কাইনেটিক্স পোর্শনে আমরা মূলত ফোর্স নিয়ে অ্যানালাইসিস করি, আর এই ফোর্স অ্যানালাইসিস করার জন্যে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় নিউটন সেকেন্ড ল, অর্থাৎ এফ ইকুয়াল এম এ। হ্যাঁ, তো এফ ইকুয়াল এম এ যদি পাথ স্ট্রেইট হয়, পাথ যদি স্ট্রেইট হয় তাহলে সেক্ষেত্রে সরাসরি আমরা এফ ইকুয়াল এম এ ব্যবহার করতে পারি। স্ট্রেইট বলতে একদম হরাইজন্টাল নাও হতে পারে, কম হতে পারে। সেক্ষেত্রেও আমরা এফ ইকুয়াল এম এ এক্স এবং এম এ ওয়াই এভাবে কম্পোনেন্ট আকারেও ব্যবহার করতে পারি ফর্মুলায়। তো যদি কার্ভ পাথ হয়, পাথ যদি কার্ভ হয়, এরকম কার্ভ পাথ হলো বা সার্কুলার হলো, যেটাই হোক, তো এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখেছি যে এফ ইকুয়াল এম এ ব্যবহার করতে হলে আমরা জানি কোনো অবজেক্ট যখন কার্ভ পাথে মুভ করে তখন তার অ্যাক্সিলারেশনের দুটো কম্পোনেন্ট থাকে। একটা কম্পোনেন্ট হয় ট্যানজেনশিয়াল বরাবর, আর একটা যেই কার্ভ পাথে মুভ করছে তার সেন্টার বরাবর, এবং এটাকে আমরা বলি ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট এবং অন্যটিকে বলি নর্মাল কম্পোনেন্ট, এবং এগুলোর ফর্মুলাগুলো আমরা জানি। তো এই ক্ষেত্রেও আমরা কাজ করার সময়, ফোর্স অ্যানালাইসিস করার সময় আমাদের প্রয়োজন হবে এফ ইকুয়াল এম এ টি, হ্যাঁ, এম এ টি, এবং যদিও ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, আর নর্মাল কম্পোনেন্টের বেলায় এফ ইকুয়াল এম এ এন। এই বিষয়গুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। শুধু কার্ভ পাথ না, যদি সার্কুলার পাথও হয়, কোনো অবজেক্ট সার্কুলার পাথ দিয়ে মুভ করছে, যদি এমনও হয় তাহলে কোনো একটা পয়েন্টে কিন্তু আমরা অ্যাক্সেলারেশনের বেলায় একই কাজ করতে পারি। হ্যাঁ, ট্যানজেনশিয়াল আর নর্মাল। যদি সার্কুলার পাথ না হয়ে এটা কোনো ডিস্ক হতো, যদি কোনো ডিস্ক হতো, আসলে সার্কুলার পাথ বা কার্ভ পাথ নিয়ে আমরা যখন আলোচনা করি তখন আমরা যে অবজেক্টটাকে কনসিডার করি তাকে আসলে পার্টিকেল চিন্তা করি নিই। পার্টিকেল চিন্তা না করলে আলটিমেটলি এখানে রোটেশনকে কনসিডার করতে হবে। তো পার্টিকেল চিন্তা করে নেই, এরপরে আমরা অ্যানালাইসিসগুলো করি। যাই হোক, আমরা যে কথা আসতেছিলাম, যদি এটা একটা ডিস্ক হতো এবং এই সেন্টারের রেসপেক্টে যদি ঘুরতে থাকতো, তাহলে কিন্তু এর ফোর্সের কোনো এই কম্পোনেন্ট যদি আমরা বলি, তাহলে ধরে নাও এটা এরকম অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে এক্ষেত্রে কিন্তু এফ ইকুয়াল এম এ আমরা সরাসরি ফেললে খুব একটা ফেলাই যেত না, হ্যাঁ, বা খুব একটা লাভ হতো না। কেননা কিভাবে এই এই ডিস্ক তো অ্যাকচুয়ালি ডানে বামে মুভ করছে না, বা কোনো সার্কুলার পাথেও মুভ করছে না। এই ডিস্কের অনেকগুলো ডিস্ককে যদি আমরা টুকরো টুকরো করে ফেলি, ছোট ছোট কম্পোনেন্টগুলো, তাহলে প্রত্যেকটা সার্কুলার পাথ হবে। এরকম ডিস্ক, একে যদি একদম খুব ক্ষুদ্র ক্ষুদ্র কম্পোনেন্টে ভাগ করি, তাহলে প্রত্যেকটাকে আলাদাভাবে সার্কুলার পাথে মুভ করছে এই হিসেবে কনসিডার করা যাবে। যেমন এখানকার ভেতরের যে কম্পোনেন্ট, সে এই সামান্য সার্কুলার পাথ মুভ করবে, যে কম্পোনেন্টটা বাইরে সেটা বেশি সার্কুলার পাথ মুভ করবে। এইভাবে করতে গেলে আসলে আমরা খুব সহজসাপটাভাবে জেনেছি, যেরকম যদি রোটেশন থাকে, পিওর রোটেশন, রোটেশনটা কিন্তু মূলত সার্কুলার মুভমেন্ট থেকেই আসে। বাট রোটেশনের কনসেপ্টটা হয় অবশ্যই সলিড অবজেক্টের ক্ষেত্রে। হ্যাঁ, কোনো পার্টিকেলের কিন্তু রোটেশন হয় না। যদি এখানে একটা পার্টিকেল চিন্তা করো তুমি, তাহলে পার্টিকেলের কোনো রোটেশন হয় না। কারণ রোটেশন হতে গেলে এই একটা মোবাইল ফোন বা কোনো একটা কিছু আছে, এটা রোটেশন মানে কি, এর ওপরের যে হেডের পোর্শনটা আছে, মাথা আর টেল বা নিচের যে পোর্শন আছে, এগুলো চেঞ্জ হবে। যেমন হেডের পোর্শন ডানে আসবে, আবার নিচে যাবে, এর মানেই তো রোটেশন অ্যাকচুয়ালি, তাই না? আর যদি এটা সার্কুলার পাথে মুভ করতো, তাহলে এই হেড হেডের জায়গায় থাকতো, টেল টেলের জায়গায় থাকতো, এভাবে হয়তো এখানে এসে ওই একই অবস্থা থাকতো।
হেডের জায়গায়, টেলের জায়গায়, মানে নিজের অবস্থান বলতে ফিজিক্যাল যেই স্ট্রাকচার সেটা চেঞ্জ হতো না, তাহলে আমরা বলতাম না এই অবজেক্টটি সার্কুলার পাথে মুভ করলো। কিন্তু যদি এইরকম স্ট্রেইট না থাকে, আমরা এগুলো একটা ক্লাসে অলরেডি দেখেছি, হ্যাঁ আগেই দেখেছি, যে এরকম আছে, এরপরে কোন একটা মোবাইল ফোন, এরপর যখন এদিকে আসলো সেরকম হয়ে গেল, আবার যখন এদিকে আসলো তখন উল্টে গেল, আবার যখন এদিকে আসলো এরকম আবার কাত হয়ে গেল, তাহলে এইটাকে আমরা বলতে পারি যে রোটেশন। যে অবজেক্টটি তার স্ট্রাকচার যেভাবে দাঁড়িয়েছিল স্ট্রাকচার চেঞ্জ করেছে বারবার, বা এখানে এদিকে যখন আসলো তখন ঠিক এরকম হয়ে গেল, এটা কিন্তু রোটেশন। আর যদি সে স্ট্রাকচার যেভাবে দাঁড়িয়ে আছে সেভাবেই সে সার্কুলার পাথে, কোনো চেঞ্জ নাই, হেডের পোর্শন একই রকম আছে, টেলের পোর্শন ওভাবেই আছে, তাহলে এটাকে সার্কুলার মুভমেন্ট বলতে পারো, বা কার্ভ পাথে মুভ করলে তখন কার্ভ পাথের মুভমেন্টও বলতে পারো। তো যাই হোক, আমরা দেখেছি যে এই সার্কুলার এই যদি রোটেশন হয়, পিওর রোটেশন হয়, ধরে নাও একটা মোবাইল ফোনের কথাই যদি বলি, তাহলে পিওর রোটেশন যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এফ ইকুয়াল এম এ কে, আসলে এখানে পিওর রোটেশন মানে একদম রোটেট করছে, টর্ক শুধুমাত্র মোমেন্ট আছে আর কোনো কিছু নাই, তাহলে সেক্ষেত্রে আমরা মোমেন্ট করি, যে যদি বলি সামেশন মোমেন্ট, এটা ইকুয়াল হচ্ছে আই আলফা। আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া এবং তার সাথে আলফা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন যদি পিওর রোটেশন হয়। তো আমার মনে হয় তোমরা এই কনসেপ্টগুলো মোটামুটি ক্যাপচার করতে পেরেছো। প্রথমে আমরা বলেছিলাম যদি ট্রান্সলেটরি মোশন হয়, আইদার সেটা স্ট্রেইট লাইন হোক বা কার্ভ হোক অথবা সার্কুলার হোক, ট্রান্সলেটরি মোশন যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এফ ইকুয়াল এম এ সরাসরি কখনো এক্স ওয়াই কম্পোনেন্টে ভাগ করে, কখনো ট্যানজেনশিয়াল নর্মাল কম্পোনেন্টে ভাগ করে করতে পারি, সেক্ষেত্রে আমরা মোমেন্ট নিতে পারি, ফোর্সের মোমেন্ট। কিন্তু যখন পিওর রোটেশন হয় সেক্ষেত্রে কোনো ফোর্সের ওভাবে শুধু টর্ক থাকে, আসলে অ্যাকচুয়ালি শুধু মোমেন্ট থাকে, সেক্ষেত্রে ডাইরেক্ট ফোর্সের কথা বলা যায় না, যে ফোর্স যেমন তুমি চিন্তা করতে পারো যে এটার ফোর্স তো যদি এখানে চিন্তা করি তাহলে এরকম হবে, এদিকে গেলে অন্যরকম, ফোর্সের পজিশন চেঞ্জ হয়। এনিওয়ে আমরা কমপ্লেক্সিটির মধ্যে যাচ্ছি না, আমরা শুধু এতটুকুই বলতে চাই যে ট্রান্সলেটরি মোশন হলে সেক্ষেত্রে এফ ইকুয়াল এম এ আমরা খুব সহজেই ফেলতে পারি, সেক্ষেত্রে আমরা মোমেন্ট নিতে পারি, ফোর্সের মোমেন্ট, এটা ঠিক আছে। কিন্তু যখন পিওর রোটেশন হয় সেক্ষেত্রে এফ ইকুয়াল এম এ ডাইরেক্ট করলে, এটা যদি আমরা এফ ইকুয়াল এম এ করি তাহলে এফ ইকুয়াল কোনো ফোর্স, এক্ষেত্রে আমরা ডাইরেক্ট এম এ লিখতে পারবো, জিরো লিখতে হবে, হ্যাঁ, যদি এক্স কম্পোনেন্ট করি ওয়াই কম্পোনেন্ট করি, কারণ আমাদের এখানে ডাইরেক্ট ফোর্সের বিষয় নাই। ইনকেস ওয়েট থাকলে সেটা অন্য বিষয়, কিন্তু যদি পিওর রোটেশন হয় সেক্ষেত্রে আমরা শুধুমাত্র মোমেন্টের অংশটা কনসিডার করি। আশা করি এগুলো আমাদের জানা আছে। আচ্ছা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ সবাই, নাকি নেটওয়ার্ক ফেল করলো? কেউ শুনতে পাচ্ছ না? জি স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা আজকে 4টি প্রবলেম মূলত করব। তো প্রথম যে প্রবলেম হচ্ছে 16.11। আমি আসলে র্যান্ডমলি ধরে ধরে প্রবলেম করতেছি, কেননা এর আগেও তোমাদের বলেছি যে সমস্ত প্রবলেম আমার একার পক্ষে করা আসলে সম্ভব না। এই চ্যাপ্টারে হয়তো আমরা আরেকটা ক্লাস নিব ম্যাক্সিমাম, এরপর এই চ্যাপ্টার আমরা শেষ করে দেব, এবং তোমাদের এর সাথে সাথে এই প্রবলেম করতে হবে। এই আজকের ক্লাসের পরে একটা অ্যাসাইনমেন্ট থাকবে, সেখানে তোমরা এরকম 4টি প্রবলেম নিজেদের ইচ্ছা মতো 4টি প্রবলেম করে জমা দিবে আগের মতোই, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পারি এই প্রবলেমে বলা হচ্ছে কমপ্লিটলি ফিল্ড ব্যারেল, হ্যাঁ, completely filled barrel and its contents have a combined mass of 90 kg। অর্থাৎ এই যে ব্যারেল এখানে বলা হচ্ছে এর মধ্যে সম্ভবত তেল আছে, এই ব্যারেলে এর ব্যারেলের ভেতরে তেল সহ এর মাস হচ্ছে 90 কেজির মতো। আচ্ছা, a cylinder C is attached to the barrel
at a height h equal 550 millimeter as shown। তার মানে এই দিয়ে যাই বলো দড়ি দিয়ে বা কেবল দিয়ে একটা সিলিন্ডার এখানে ঝোলানো আছে। এই সিলিন্ডারের মাসের ব্যাপারে কিছু বলা নেই, শুধুমাত্র বলা আছে যে ব্যারেল থেকে এই হাইটটুকু হচ্ছে 550 মিলিমিটার। এবং আরও কিছু বলা হচ্ছে যে মিউএস কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে 0.4 এবং কাইনেটিক ফ্রিকশন হচ্ছে 0.35। আমার মনে হয় এগুলো তোমরা জানো, এগুলো নিয়ে আলাদা করে আলোচনার দরকার নেই। তো এই দুটোর ভ্যালু দেওয়া আছে। ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম মাস অফ সি, এই কন্টেনারের মাস বের করতে বলা হচ্ছে, সো দ্যাট দ্য ব্যারেল উইল নট টিপ। অর্থাৎ এই সি এর মাস বের করতে হবে ওই পরিমাণ মাস, যে মাস হলে আসলে ব্যারেলটি টিপ করবে না। টিপ করবে না মানে বুঝতেই পারতেছো, পড়ে যাবে না। মানে হয়তো টিপ করলে কি হবে, এটা এরকম স্ট্রেট না থেকে এরকম কাত হয়ে পড়ে যাবে, এরকম কাত হয়ে পড়ে যাবে, তুমি পড়ে যাবে না এরকম একটা অবস্থায়। কত মাস হলে আসলে এখানে একটু তোমরা বুঝতেই পারতেছো যে এখানকার যত মাস এই মাসের ওপরে ডিপেন্ড করেই কিন্তু এই যে এই কেবলের টেনশন হবে, তাই না? মাছ যদি 50 কেজি হয় তাহলে কেবলের টেনশন বেশি হবে, মাছ যদি 100 কেজি হয় তাহলে কেবলের টেনশন আরও বেড়ে যাবে, আর মাছ যদি 5 কেজি হয় তাহলে কেবলের টেনশন কমে যাবে। তাহলে এই প্রবলেমটি সলভ করতে গেলে তোমরা এই ধরনের প্রবলেম হয়তো অ্যাডমিশন টেস্টেও করলেও করতে পারো। তো দেখো আমরা একটু ব্যাকে যদি ফিরে যাই, ধরে নাও আমরা এটার একটা ফ্রি বডি ড্র করব। হ্যাঁ, এই ব্যারেলের ফ্রি বডি যদি আমরা ড্র করি তাহলে সেটা কেমন হবে, ঠিক এরকম, তাই না? যে এই ব্যারেলের এখানে টেনশন আছে। তো ধরে নাও এই মাস, এই মাস খুব অল্প পরিমাণ, খুব অল্প পরিমাণ মাস, এটা 3 কেজি 1-2 কেজি 1-2 কেজি ধরে নাও। তো 1-2 কেজি মাস হলে অ্যাকচুয়ালি কি হবে, এখানে যে টেনশন হবে সেই টেনশন দিয়ে এই ব্যারেলটাকে নড়াতেই পারবে না, তাই না? ঠিক তো নাকি? ব্যারেলটাকে যদি নড়াতে না পারে, কেন নড়াতে পারবে না? কেননা ব্যারেল যে সারফেসের সাথে আটকে আছে সেই সারফেসের এখানে ফ্রিকশন কাজ করতেছে এবং এই ফ্রিকশনের পরিমাণ অনেক বেশি। যদি ফ্রিকশনের চেয়ে এই টেনশনের পরিমাণ আরও বেশি হয় তাহলেই না এই ব্যারেলটাকে নড়ানো সম্ভব, আদারওয়াইজ তো সম্ভব না। তো ঠিক আছে, তো ওই ফ্রিকশন এখানে যদি একদম স্থির অবস্থায় থাকে, এই ব্যারেল 5 কেজি 10 কেজি বা সামান্য টেনশনে টানছে, নড়ছে না, একদমই নড়াতে পারছে না, এই অবস্থায় ফ্রিকশনকে আমরা কিন্তু এরকম করে বের করবো। এই অবস্থায় যে ফ্রিকশনের এই সারফেসের সাথে ব্যারেলের যে ফ্রিকশনের কোএফিসিয়েন্ট, সেক্ষেত্রে আমরা কিন্তু এরকম ব্যবহার করি, তাই না? মিউ এস কে ব্যবহার করি। এবং তোমরা জানো যে ফ্রিকশনকে আমরা বের করার জন্য নর্মাল ফোর্স করে থাকি এবং আমরা এরকম লিখি এফ ইকুয়াল মিউ এস এন, তাই না? আচ্ছা, তো এখন ধরে নিচ্ছি যে এই ফ্রিকশন না, এই টেনশন, ওই ব্যারেলের মাস অনেক বেশি, ব্যারেলের ওয়েট বেশি, তো আলটিমেটলি টেনশনের পরিমাণও অনেক বেশি। তাহলে প্রথমে টেনশন যদি বাড়ে তাহলে কিভাবে একে টানবে? এরকম সামনের দিকে নিয়ে যাবে টেনে, তাই না? ঠিক তো? জি স্যার। মানে ফ্রিকশন হয়ে হয়ে সামনের দিকে চলে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যে ফ্রিকশন কাজ করবে, তোমরা জানো এই ফ্রিকশনের পরিমাণ আসলে কম। থেমে থাকা অবস্থায় যে ফ্রিকশন ছিল তার চেয়ে এই চলন্ত অবস্থায় যে ফ্রিকশন হয় সেই ফ্রিকশনের পরিমাণ কম, এবং সেটা আমরা বের করি কিভাবে? যদি নর্মাল ফোর্স এন হয় তাহলে আমরা বের করি মিউ কে এন, তাই না? তার মানে মিউকে কখন বের করতে পারি? মিউকে কখন কনসিডার করি? শুধুমাত্র যখন এই ব্যারেল চলমান অবস্থায় থাকে চলবে, হ্যাঁ, না চললে স্থির অবস্থায় আছে সেক্ষেত্রে মিউ এস, আর যদি ব্যারেল চলে তাহলে মিউ কে। ওকে, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমরা তো স্যার রিঅ্যাকশন ফোর্সের ক্ষেত্রে আর ব্যবহার করতাম স্যার, এখানে এন ব্যবহার করা হয় কেন?
মানে স্যার এখানে ফুল মিনিংটা কি আসে? আসলে এটার কোনো নাই, মানে নোটেশন তো তুমি আর দিতে পারো যে রিয়াকশন, আমি এন দেই নরমালের কারণে, নরমাল ফোর্স যেহেতু একদম স্ট্রেইট উপরের দিকে কাজ করে এই জন্য নরমাল ফোর্স বলে থাকি। সারফেসের সাথে 90 ডিগ্রি। নরমাল ফোর্স কাকে বলে? যে সারফেসে কাজ করতেছে সেই ফোর্স যদি সারফেসের সাথে 90 ডিগ্রি হয় তাহলে নরমাল ফোর্স। সেটা ইনক্লাইন্ডের বেলাও হোক একই কথা। ইনক্লাইন্ডের বেলাও নরমাল ফোর্স কিন্তু আসলে সারফেসের সাথে 90 ডিগ্রি। জি স্যার, বুঝতে পারছি। এইটা কোনো না, নোটেশন তুমি আর দিলে কোনো আপত্তি নেই, দিতে পারো। আচ্ছা, তাহলে এক্ষেত্রে মিউ এস আমরা ব্যবহার করি, আর যদি মুভ করে তাহলে সেক্ষেত্রে মিউ কে ব্যবহার করি। তাহলে এটা কিন্তু মুভ করলো কিন্তু টিপ করলো না, টিপ করলো না বলতে উল্টে গেল না। তাহলে এটা একটা হতে পারে। হ্যাঁ, আচ্ছা, আরও একটা ব্যাপার, যে তুমি যদি এখানে যে টেনশনে ওকে এই ব্যারেলটাকে টানলা, যদি টেনশন আরেকটু বেশি হয় তাহলে দেখা যাবে কি এরকম অবস্থা হয়েছে। অনেক সময় হয় না যে আমরা এই কাউকে এই তুমি ধরে নাও একটা লাগেজের মতো, লাগেজ এরকম বড় লাগেজ আমরা এরকম যখন টেনে নিই, লাগেজ টেনে নিই, লাগেজের তো 4টা চাকাই থাকে তাই না, এরকম চারদিকে চাকা থাকে। তো আমরা যদি এদিকে টানি লাগেজকে, যদি খুব অল্প ফোর্সে টানি তাহলে কি হবে? লাগেজটা স্ট্রেইটই থাকবে। আর যদি একটু বেশি ফোর্স দিই তাহলে কি হয়ে যাবে? লাগেজটা এরকম বাঁকা হয়ে যাবে একটু, তাই না? এরকম বাঁকা হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে, এবং তখন ওই দুই চাকার কোনো প্রয়োজন হবে না, শুধুমাত্র এই সামনের দিকের দুই চাকার মধ্যে দিয়েই লাগেজটা মুভ করতে থাকবে। ঠিক না? এরকমই তো নাকি? যদি তুমি লাগেজটাকে একদম স্ট্রেট দাঁড় করিয়ে হালকা ফোর্সে টানো তাহলে দেখবা লাগেজটা এরকম স্ট্রেইটই 4 চাকার উপর দিয়েই মুভ করছে। যদি আরেকটু বেশি ফোর্স দাও তাহলে দেখা যাবে লাগেজটা একটু কাত হয়ে শুধুমাত্র 2 চাকার উপর ভর করে এরপরে তুমি টানলে দেখবা সামনের দিকে যেতে থাকবে। তো ঠিক অনেকটা এরকমই, এরকমভাবেই কনসেপ্টটা, যে যদি তুমি একে সামান্য ফোর্সে টানো তাহলে প্রথম তো একদম থেমেই থাকলো, তখন মিউএস, হ্যাঁ, মিউএস ব্যবহার করা যাবে। আর তারপরে যদি আরেকটু সামান্য ফোর্স বাড়িয়ে টানি তাহলে এরকম হবে যে সে একদম ওই সারফেস পুরো সারফেস জুড়েই বসে থাকবে এবং সামনের দিকে ফ্রিকশন হয়ে হয়ে যাবে। ফ্রিকশনের ভ্যালু কম, কারণ এখানে মিউ কে ব্যবহার করি আমরা। আরেকটু হতে পারে টেনশনের ভ্যালু যদি আরেকটু বেশি হয় তাহলে ও হবে এরকম, এই দেখা যাবে ওই এক মাথা সামান্য একটু উঠে গেছে আর অন্য একটু অংশে লেগে আছে এবং এই সামনের দিকে এভাবে মুভ করছে। এটা হওয়া পসিবল না। এর পরের পোর্শন তোমাদের কি মনে হয়? তোমরা কোনো লাগেজ ব্যাগ ক্যারি করো নাই কখনো? দেখো নাই ওটাতে কি ঘটনা ঘটে? যেরকম ব্যাগের তো চারদিকেই চাকা, এই 4টি চাকাই থাকে, গাড়ির মতো অনেকটা, 4টি চাকাই থাকে। চারটি চাকাই থাকে। তো সেক্ষেত্রে তোমরা কি আমার কথা বুঝতেছো? জি স্যার। আচ্ছা, যাই হোক আমি বলে যাই, যদি কনফিউশন থাকে তাহলে কোশ্চেন করো। আচ্ছা, তোমরা কেউ একজন বোধহয় গ্যালাক্সি J7 থেকে কে আমাকে ব্লুটুথ রিকোয়েস্ট দিচ্ছে। এনিওয়ে, তাহলে যদি একটু টেনশন ফোর্স আমরা বাড়াই তাহলে সেক্ষেত্রে এভাবে যাবে ডাইরেক্ট। আর যদি আরেকটু ফোর্স বেড়ে যায় টেনশনের পরিমাণ তাহলে দেখা যাবে এক মাথা একটু উঠে গেছে, এরপরে সামনের দিকে এগোচ্ছে এভাবে। আর যদি টেনশনের পরিমাণ আরও বেশি বেড়ে যায় তাহলে আর সামনের দিকে এগোবে না, ঠিক ওই জায়গায় একদম উল্টে যাবে ডাইরেক্ট। ডাইরেক্ট উল্টে যাবে। ধরে নাও সাডেন একটা ঝাটকা টান তুমি দিলা, সেক্ষেত্রে কি হবে? এভাবে উল্টে যাবে। এই কনসেপ্টগুলো কি বুঝতে পারলাম মোটামুটি? স্যার একটা কোশ্চেন ছিল স্যার এখানে। হ্যাঁ, বলো। স্যার আমরা যখন স্যার লাগেজ ব্যাগ ধরে টান দিই তখন স্যার ওইটা তো ধরা হয় স্যার উপরে, আর এইখানে তো স্যার যে কেবলটা লাগানো আছে স্যার এটা তো মাঝে লাগানো আছে।
না ঠিক আছে তোমার কথা, আমি কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করছি ওটার সাথে উদাহরণ দিয়ে। উপরে নিচে হতে পারে, এটা এখানে না হয়ে অন্য উপরেও হতে পারে, নিচেও হতে পারে, মাঝখানেও হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। হ্যাঁ But স্যার, কিন্তু এরকম যখন এই যে এরকম সেকেন্ড great ফিগারটা দেখানো possibility। হয়েছে স্যার, হ্যাঁ স্যার সেকেন্ড ফিগারটা যখন দেখানো হয়েছে তখন ওইটা তখন মানে আর কি স্যার এক প্রান্ত হালকা একটু উঁচু থাকে, তখন তো স্যার কাঁপতে 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 চলে এটা ফ্রিকশনের কারণে। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক বিষয়টা এমনই যে প্রথমত হালকা ফোর্স হলে সেভাবে স্ট্রেইটই একদম যাবে, আর একটু বেশি ফোর্স হলে এভাবে হয়তো একটু সামান্য একটু উঁচু হয়ে, তোমরা আজকে একটা ক্যান এভাবে নিয়ে, ক্যান বা এই ধরনের বড় জারের মতো কোনো কিছু নিয়ে দড়ি বেঁধে দেখো, যদি খুব স্মুথলি হালকা করে নাও ফ্লোরের উপরে এইভাবে যাবে, আর যদি একটু বাড়াও দেখবা সামান্য একটু উঠে গেছে, এই জায়গায় শুধু টাচ করে সামনের দিকে এগোচ্ছে এরকম। আর যদি ঝাটকা টান দাও হঠাৎ করে অনেক বেশি ফোর্সে, তাহলে সেক্ষেত্রে আর এই এই পয়েন্ট কি রেখে উল্টে যাবে ডাইরেক্ট, উল্টে যাবে। যদি একটা ঝাটকা টান দিয়ে ছেড়ে দাও উল্টেই যাবে, তখন আর ই করবে না। তো এই কাজটি হবে। তো এখন আমরা এইটা যে আসলে ডিপেন্ড করে, হ্যাঁ ডিপেন্ড করে কেন, আমি আমার এক্ষেত্রে বলছি যে প্রথমে একদম সারফেসের সাথে পুরোপুরি লেগে সামনের দিকে আগাবে অল্প ফোর্সে, আর একটু বেশি ফোর্স হলে হয়তো এই এক মাথা সামান্য একটু উঁচু হয়ে যাবে, তারপরে সামনের দিকে টেনে নিয়ে যাওয়া যাবে, আর একটু বেশি ফোর্স হলে হয়তো উল্টে যাবে। এটা হয়তো এই ওলটপালট ঘটনাও ঘটতে পারে। ধরে নাও এই মাথার এদিকে টানা, হ্যাঁ এদিকে যদি তুমি টানো, তাহলে দেখা যাবে ও আর এই প্রথম পোর্শনের অংশ আর আসতেছেই না, প্রথমেই সে উল্টে যাবে, হয়তো টান দিলে প্রথমেই সে উল্টে যাবে, এরকম হতে পারে। বাট ইট ডিপেন্ডস যে আসলে কারণ এখানে উপরের মাথা মানে অনেক বেশি মোমেন্ট হবে এই সারফেস থেকে, তো উপরে যাওয়ার চান্স। এক্ষেত্রে হয়তো আমাদের যদি বলা হয় যে কত ফোর্সের কারণে এটা উল্টে যাবে, আসলে আগে উল্টাবে না আগে ফ্রিকশন হবে, এ ধরনের ক্ষেত্রে আমরা হয়তো তিনটা কেসই কনসিডার করব। তিনটা কেসই কনসিডার করে আমরা ক্যালকুলেশন করে দেখব যে এক্ষেত্রে ফ্রিকশন ফোর্স কত হয়, এক্ষেত্রে ফ্রিকশন ফোর্স কত হয়, এবং উল্টে গেলে ফ্রিকশন ফোর্স কত হয়। তখন আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে এটা যদি ধরে নাও 100 হয়, আর এটা যদি হয়তো 300, আর এটা যদি হয় 200, তাহলে আমরা বলবো যেহেতু ফ্রিকশন ফোর্স এখানে কম 100, তার মানে এই কাজ আগে হয়ে যাবে। ওকে, এই কি বলে এটাকে, ও এই হবে না, আগে পড়ে যাবে, হ্যাঁ বা যে কোনো একটা। আমাদের বিষয়টা এখানে সিদ্ধান্ত নেওয়ার না যে উল্টাবে না পাল্টাবে, এগুলো কোনো কথা না। তারা আমাদের কাছে জানতে চাচ্ছে যে উল্টানো ছাড়া কত কত টেনশন হলে বা কত মাস হলে, এই টেনশনটাই তো আসলে ওই ব্যারেলের মাস, হ্যাঁ কত মাস হলে সেটা উল্টাবে না, মানে এই এই অংশ আমাদের চিন্তা করা যাবে না, এটা বাদ, উল্টাবে না। তাই আইদার এটা হবে আইদার এটা হবে, যে কোনো একভাবে চিন্তা করতে পারো। আইদার এটা চিন্তা করতে পারো যে সোজা স্ট্রেইট মুভ করবে, আরেকটা হতে পারে এই যে এরকম করে মুভ করবে, এক মাথা এই হবে, কি বলে এই টাচ করে থাকবে এবং মুভ করবে, এরকম ভাবে চিন্তা করতে পারো। বাট এই দুটার ক্ষেত্রে তোমাদের কি মনে হয়, তোমরা এই ব্যারেলটার শেপ এবং এটা মোটামুটি মাঝামাঝি বা তার একটু উপরে আছে টেনশন, এখান থেকে তোমাদের কি মনে হয় এই কোনটার জন্য বেশি টেনশন লাগবে, এই কাজটি করানোর জন্য বেশি টেনশন লাগবে, নাকি মানে কত ফোর্স হলে, মানে কোন কাজটি আগে ঘটতে পারে তোমাদের সেন্স কি বলে? প্রথমে আমি টেনশন অল্প অল্প করে বাড়াতে থাকলাম, প্রথমে তো একদম স্ট্যাটিক ছিল, থেমে ছিল, তারপরে টেনশন আস্তে 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 বাড়াতে থাকলাম। তাহলে কি কি হবে, প্রথমে এরকম হয়ে যাবে যে মাথা উঠে সামনের দিকে যেতে থাকবে, নাকি প্রথমে স্ট্রেইট না ভাবে স্যার, প্রথমে থাকবে স্ট্রেট ভাবে যাবে। জি স্যার, প্রথমে স্ট্রেট ভাবে যাবে, তবে ফোর্স বাড়ালে এরকম উল্টিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ। তো আমরা বেশি ফোর্স বাড়ালে তো উল্টে যাবে, আমরা উল্টানো পর্যন্ত যাচ্ছি না, তাহলে উল্টানো ছাড়া তার আগের স্টেপটা হলো কি, এটা এটা হতে পারে উল্টানো ছাড়া। উল্টানো তো আমাদের উল্টানোর কথা নাই করে দিছে যে উল্টাবে না, টিপ করবে না, টিপ না করলে হয় এই কন্ডিশন হবে উপরেরটা না হয় নিচেরটা, কিন্তু উল্টানের ঠিক ইমিডিয়েট আগে এই কাজটি হতে পারে যে একটা জায়গায় ঘর্ষণ হবে একটা অংশে, আরেকটা অংশ উঁচু হয়ে থাকবে, এভাবে হতে পারে। তো ঠিক আছে, আমরা একটু প্রবলেমটা দেখি তাহলে আরো বেশি ক্লিয়ার হবে।
দেখ প্রবলেমটা আমি আবার করছি এখানে, বা আমি আবার এক্সপ্লেন করছি। এই হলো ব্যারেলের সাইজ হচ্ছে এটা 500 mm আর হাইট হচ্ছে 900-র মতো, এবং এই টেনশনের দড়িটি বাঁধা আছে বা কেবলটি বাঁধা আছে 550 মিলিমিটারে। তো এই অবস্থায় এই সি বা এই যে সিলিন্ডার কত মাস হলে বা এর ওয়েট কত হলে এই ব্যারেলটি উল্টে পড়ে যাবে না, এই হচ্ছে আমাদের চাওয়া। এই ব্যারেলের মাস বা ওয়েট যেটাই বলো, করছি তো। মাস কত হলে, তোমরা মাইক্রোফোন বন্ধ করে দিও যাদের চালু আছে, তো মাস কত হলে এই কাজটি হবে, মানে উল্টে যাবে না। হ্যাঁ, ওকে, তাহলে আমরা আমরা আমি এরকম মনে করছি যে সে উল্টে যাওয়ার ঠিক আগ মুহূর্তে এরকম হবে, একটু বাঁকা হয়ে যাবে, একটু বাঁকা হয়ে যাবে কিন্তু সামনের দিকে এগোবে। এটা হচ্ছে উল্টে যাওয়ার আগ মুহূর্ত। হয়ে গেল, আমাদের উল্টে যাওয়ার কথা বলা হয় না, এখানে বলা হচ্ছে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম মাস অফ সি সো দ্য ব্যারেল উইল নট টিপ, ব্যারেলটি যেন উল্টে না যায়। আচ্ছা, তোমরা কি মাইক্রোফোন একটু বন্ধ করে দিলে বোধহয় ভালো হয়। সাব্বির, আচ্ছা আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ তো না সবাই? জি স্যার দেখা যায়। আচ্ছা, তাহলে আমরা এরকম একটি ফিগার ড্র করলাম, কেন উল্টে যাওয়ার আগে সে একটু বাঁকা হবে, একটু বাঁকা হয়ে সামনের দিকে ফ্রিকশন করে করে সামনের দিকে যেতে থাকবে। আচ্ছা, তাহলে এই অবস্থায় আমরা আমাদের তো কাজ প্রথমে একটা ফোর্সের ডায়াগ্রাম ড্র করা, এরপরে ইকুয়াল দিয়ে কাইনেটিক ডায়াগ্রাম ড্র করা। তাহলে এখানে ফোর্স কি ফোর্স কাজ করবে, প্রথমত বলতে পারি এই টেনশনের অংশটা টি, যদি এই ব্যারেলটার ফ্রি বডি ড্র করি তাহলে টেনশন কাজ করবে, এরপরে ওয়েট কাজ করবে, এবং এই যে জায়গাটুকু টাচ করে আছে সেখানে রিয়াকশন কাজ করবে। আর যদি এটা সামনের দিকে যেতে চায় তাহলে বাধা দিবে, ফ্রিকশন কাজ করবে। এই হয়ে গেল আমার ফোর্স। এবং তারপরে কাইনেটিক ডায়াগ্রামে কি হবে, এই ব্যারেলটি সামনের দিকে যেতে থাকবে, একদম স্ট্রেইট সামনের দিকে যেতে থাকবে, তাহলে এম এ। ঠিক আছে স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমাদের কি স্যার এখানে দুইটা কন্ডিশন বিবেচনা করা লাগবে, মানে আর কি স্যার? না, দুইটা কন্ডিশন বিবেচনা করার কিছু নাই, আমাদের বলছে যে উল্টাবে না, উল্টানো ছাড়া। তাহলে আমি জানি উল্টানোর আগে দুইটা কন্ডিশন হতে পারে, ওইটাও হতে পারে যে একদম পুরো, বাট কমন সেন্স কি বলে, কমন সেন্স বলতে এটা জেনারেল, যে প্রথমে তুমি অল্প ফোর্স দিলেই চার চাকা ওই সম্পূর্ণ সারফেস ধরেই যাবে, আর বেশি ফোর্স দিলেই সে এরকম বাঁকা হবে। জেনারেল কেস এরকমই হয়। তাহলে আমার প্রথম অংশ তো কনসিডার করা দরকারই নেই, প্রথম অংশ আমি কেনই বা কনসিডার করব, কারণ প্রথম অংশ তো হতে পারে খুব সামান্য টেনশন দিলে। তো আমাকে তো আসলে এখানে একটি কথা বলাই আছে, ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম মাস। হ্যাঁ, ম্যাক্সিমাম মাস কত, ম্যাক্সিমাম মাস হলে উল্টাবে না, তার মানে মাসের ম্যাক্সিমাম অংশটা আমাদের বের করতে হবে। তাহলে আমি প্রথম দিকে তো আমি জানি ওগুলো কম কম টেনশন হলে হয়, এদিকে টেনশন যদি খুব কম হয় তাহলে হয় থেমে থাকবে, না হয় পুরো সারফেস জুড়ে ফ্রিকশন করতে করতে সামনে যাবে। কিন্তু ম্যাক্সিমাম পোর্শনটা বের করতে হলে আমাদের তো এই সেকেন্ড অংশ কনসিডার করতে হবে, যখন একটু বাঁকা হয়ে যাবে, আদারওয়াইজ তো ম্যাক্সিমামটা বের করতে পারবো না। যদি বলতো শুধু মাস বের করো তাহলে হয়তো স্ট্যাটিক অবস্থায় করলে হতো, বা মেনশন করে দিতে অবশ্যই যে কোন অবস্থায় বের করতে হবে। ঠিক আছে, আমরা ফোর্স গুলো ড্র করলাম, এরপরে কাইনেটিক ডায়াগ্রামে এসে দেখলাম যে এটা শুধুমাত্র হরাইজন্টাল সামনের দিকে যাবে। হ্যাঁ, এই সামনের দিকে যাবে। এবং তোমরা দেখেছো আমরা রিজিড বডির কাজ যখন করি তখন এই জি দিয়ে সবসময় আমরা ড্র করি। হ্যাঁ, কারণ আমরা জানি যে জি হচ্ছে আসলে অ্যাকচুয়ালি মাস সেন্টার, তাই না, সেন্টার অফ গ্র্যাভিটি। পুরো বডি মুভ করা মানে জি এর মধ্য দিয়েই সে আগাচ্ছে। এরকম ভাবে আমরা এটাকে পার্টিকেলের সাথে অনেকটা সিমিলার করার চেষ্টা করি, যে পার্টিকেলের যে ফর্মুলাগুলো আছে এগুলো ফেলি এইভাবে, যে পুরো রিজিড বডির ওয়েটটা অ্যাকচুয়ালি জি এর মধ্যে কনসেন্ট্রেট করা। তাহলে জি তো একটা পার্টিকেল, তো সেভাবে হয়তো ওই ফর্মুলাগুলো আমরা ফেলতে পারি, এই আর কি। তো যাই হোক, তাহলে আমরা সামেশন এফএক্স যদি করি তাহলে এফএক্স ইকুয়াল হয়ে গেল, কি হবে, এক্স এর দিকে টি আছে আর এফ আছে, তাই না, তাহলে এরকম লিখলাম টি ডান পাশে আর এফ বিপরীত দিকে, আর এম এ হচ্ছে ডান পাশে। হ্যাঁ,
তাহলে এটা পেয়ে গেলাম। এরপরে এফওয়াই করি। এফওয়াই যদি করি, এখানে হচ্ছে সমস্ত কনসেপ্ট আসলে, হ্যাঁ, যে আমি কিভাবে ফ্রি বডিটা ড্র করব। যেহেতু এখানে ম্যাক্সিমাম মাস বের করার কথা বলা হচ্ছে, তাহলে পড়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তের অংশটা কনসিডার করব, তাহলেই তো ম্যাক্সিমাম মাস পাবো। এবং আমরা জানি যে মাস আসলে বেশি করতে করতে ওই ম্যাক্সিমাম পরিমাণ যখন হবে তখন এই বাঁকা হয়ে করতে, আর একটু ম্যাক্সিমাম যদি বাড়াতে চাই তাহলে উল্টে যাবে। তার মানে ঠিক উল্টে যাওয়ার আগ মুহূর্তটা আমরা চিন্তা করব। আচ্ছা, যাই হোক, তাহলে সামেশন এফ ওয়াই যদি করি, তাহলে এদিকে কি আছে? ডব্লিউ আছে নিচের দিকে আর এনবি আছে উপরের দিকে। তাহলে এইভাবে লিখতে পারি, ডব্লিউ নিচের দিকে, এনবি উপরের দিকে। এটা ঠিক আছে? এই সামেশন এফ ওয়াই লেখাটা ঠিক আছে? না স্যার, কিভাবে লিখতে হবে? এনবি মাইনাস ডাব্লিউ হবে স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা লিখি। হ্যাঁ, এনবি মাইনাস ডব্লিউ, ভুল লিখেছি। এনবি মাইনাস ডব্লিউ, এখন ঠিক আছে তাই না? জি স্যার। তাহলে এনবি মাইনাস ডব্লিউ হলো, তাহলে আমরা বসিয়ে দিতে পারি। ডব্লিউ তো আমাদের জানাই আছে। এই পুরো ব্যারেলের মাস 90 কেজি, তার সাথে 9.81। তাহলে এনবি বা ডব্লিউ যাই বলো বের হয়ে গেল। এনবি ইকুয়াল ডব্লিউ। এখন আমরা আসলে মাস পাইনি, হ্যাঁ, কেননা এখানে মাস যদি পেতে চাই, মাস যদি না, মাস পাইনি বলতে ব্যারেলের মাস কিভাবে পাবো? আমাকে তো আগে এই টেনশনটা বের করতে হবে। এই সরি, ব্যারেল বলতেছি, সিলিন্ডারের মাস কিভাবে পাবো? এই ব্যারেলের ক্ষেত্রে যদি টেনশনটা বের করি, এই টেনশনটা বের করলেই কিন্তু আলটিমেটলি এই টেনশনকে ব্যবহার করে এখানে আবার আমরা কাজ করতে পারবো। কেননা এই ব্যারেল এবং সিলিন্ডার কানেক্টেড আছে একটা কেবল দিয়ে। তাহলে কেবলের টেনশন এখান থেকে বের করতে পারলেই সেই টেনশনটা এখানে এনে ব্যবহার করতে পারবো। তারপর এখান থেকে মাস হয়তো সিলিন্ডার পাওয়া যাবে। তো আমাদের এখানে টার্গেট হচ্ছে টেনশনটা বের করা। তাহলে টেনশনটা এখানে বের করা যাচ্ছে না, কারণ ফ্রিকশন বের করা হয়নি। ফ্রিকশন তো বের করা যেতে পারে। ফ্রিকশন ইকুয়াল কি বলতে পারো? এফ ইকুয়াল টু স্যার মিউ কে ইনটু এন। তাই মিউ কে ইনটু এনবি এরকম করলাম। তাহলে মিউ কে হচ্ছে 0.35 আর এনবি আমরা এখানে লিখলাম 309 হয়ে গেল। তাহলে এফ এর ভ্যালু আসলো, এম এর ভ্যালু আমাদের জানা আছে 90 কেজি। অ্যাক্সিলারেশন যদি জানা থাকতো তাহলে টি বের করতে পারতাম, কিন্তু অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে জানা নাই আসলে। হ্যাঁ, দুইটা আননোন স্যার। হ্যাঁ, তার মানে অ্যাক্সিলারেশনটা জানি না আর টি জানি না। দুইটা আননোন আর ইকুয়েশন নাই আমাদের কাছে আসলে। ইকুয়েশন তাহলে আরেকটা মোমেন্ট নিতে পারি আমরা। তাহলে এখন আমরা একটা মোমেন্ট নিব, এরকম থাকলো। তো মোমেন্ট তুমি চাইলে বি পয়েন্টে নিতে পারো। বি পয়েন্টে নিলে যে কাজটি হবে, যদি বি পয়েন্টে মোমেন্ট নেই, তাহলে এখানে মোমেন্ট, ফোর্সের মোমেন্ট কি পাবে? টি দিয়ে একটা মোমেন্ট পাবে, তাই না? ক্লকওয়াইজ পাবে। আর ডব্লিউ দিয়ে আরেকটা মোমেন্ট পাবে, এটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। আর ডান পাশে এসে কি মোমেন্ট পাবে? ডান পাশে এসে মোমেন্ট পাবে এম এর মোমেন্ট, তাই তো? এটা পাবো। তাহলে এখানে বাম পাশে ইকুয়েশনে থাকবে টি ইন্টু সামথিং, ডব্লিউ ইন্টু সামথিং। ডব্লিউর ভ্যালুটা আমরা জানি, টি এর ভ্যালুটা আমরা জানি না। আর এখানে তো যেহেতু এই পয়েন্টে মোমেন্ট নিব, সব অংশ ভ্যানিশ হয়ে যাবে। আর এখানে এসে ডান পাশে এম এ থাকবে, তার মানে বাম পাশে টি এর মতো থাকবে আর ডান পাশে এসে এম এ থাকবে। তাহলে এখানে টি ইকুয়াল বা সামথিং আরো কিছু থাকবে, কিন্তু ওগুলোর ভ্যালু আমার জানা আছে। তো সেক্ষেত্রে এখানে টি এম এ আর ওই আগের ইকুয়েশন মিলিয়ে করা যাবে। তো আমি মোমেন্টটা নিয়েছি এই পয়েন্টে, হ্যাঁ, এই জিতে নিয়েছি, বুঝতে পেরেছো? তোমরা বিতে নিলেও হবে, প্রবলেম। তাহলে জিতে যদি নেই, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ ধরি, তাহলে এই জিতে মোমেন্ট নিলে ফোর্সের এই জায়গাটাতে কি হবে? টি ইন্টু টি এর সাথে এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা কেউ বলতে পারবে? জি স্যার, 550 100 মিলিমিটার। 100 হবে স্যার। 100 মিলিমিটার। 100। তাহলে টি হবে ক্লকওয়াইজ মাইনাস। আর ডব্লিউ তো মোমেন্ট হওয়ার চান্স নেই, কারণ জিতে মোমেন্ট নিয়েছি। আর এখানে এফ এরটা পাবো। এফ এর এটা হবে কি? এফটা হবে ক্লকওয়াইজ, তাই না? এফটা হবে ক্লকওয়াইজ। আর এনটা হবে কি? এনটা অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। আর দুই ক্ষেত্রে ডিসটেন্স কত হবে? এফ এর জন্য ডিসটেন্স কত আর
এনবি এর জন্য কত, এফ এর জন্য কত বলতে পারবা এখান থেকে? এফ এর জন্য হয় 450 আর এনবি এর জন্য 250 স্যার। 250। তো হয়ে গেল, তোমরা মোটামুটি করেই ফেলেছো প্রবলেম। আর এখানে এসে হবে না, কারণ জি পয়েন্টে যেহেতু মোমেন্ট নিয়েছি, তার মানে এই অংশ তো আর থাকবে না। ওই পয়েন্টে মোমেন্ট নিলে তো ওর কোনো পারপেন্ডিকুলার ডিসটেন্স নেই, পারপেন্ডিকুলার ডিসটেন্স 0, তাহলে ডান পাশে 0ই হয়ে যাবে। তো আমরা ওই যে তোমরা যেভাবে বললা সেভাবেই লিখেছি, এনবি এন্টি ক্লকওয়াইজ, এটা পজিটিভ দিয়েছি আর এটা মাইনাস। তাহলে হয়ে গেল, বসিয়ে দিই সবগুলো বসিয়ে দিলে আলটিমেটলি আমরা টি পেয়ে গেলাম 816। তাহলে টি 816 পেলে এই যে এখানে ফর্মুলা ব্যবহার করা যেতে পারে, এখান থেকে চাইলে অ্যাক্সেলারেশন বের করা যাবে। তো করে ফেলি অ্যাক্সেলারেশন বের, কারণ একটু পরে লাগবে। টি হচ্ছে 816 আর এফ আমরা এই যে এখানে বের করে এনেছি, মিউকে এনবি করে এফ বের করেছি, সেখান থেকে এফ এর ভ্যালু বসিয়ে দিলাম, আর এটা মাস তো 90 আর অ্যাক্সেলারেশন, তাহলে এই ক্ষেত্রে আমরা অ্যাক্সেলারেশন পেলাম 5.64 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং সেটা ডান দিকে ডিরেকশনটা এরকম হবে আর কি। আচ্ছা হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার এই যে এনবি এর মানটা 250, এটা স্যার একটু প্রবলেম ছিল স্যার। এনবি এর সাথে 250 স্যার। জি স্যার 250। এনবির মান হচ্ছে 882 আর 250 হচ্ছে ডিস্টেন্স। এই যে জি পয়েন্টের মোমেন্ট নাও, এই এনবি থেকে এনবির এর লাইন অফ অ্যাকশন টানো, এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে 250। এই যে পুরোটা 500, এই দেখো পুরোটা 500। ঠিক আছে স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে, স্যার একটা কোশ্চেন ছিল স্যার এখানে। হ্যাঁ বলো প্লিজ। স্যার আমরা যদি স্যার এই এফ আর এন বি যে পয়েন্টে আছে স্যার, ওইখানে যে মোমেন্ট নিতে, তাহলে তো স্যার পারপেন্ডিকুলার ডিসটেন্সটা বার করাটা কঠিন হয়ে যাবে। কেন এই জায়গায় নিলে? স্যার হ্যাঁ স্যার। দুই পয়েন্টে কেন, কোন জায়গায় কোথায় সমস্যা হবে? তো ইজি মনে হচ্ছে। এই যে ডব্লিউর সাথে 250, স্যার ডব্লিউ তো 250 দূরে এখান থেকে ডিস্টেন্স, আর টি এরটা দিবা, এটা হচ্ছে 250 এই পয়েন্ট থেকে। যদি লাইন অফ অ্যাকশন টানো এখান থেকে এই লাইন অফ অ্যাকশন পর্যন্ত 250 না, এই 250 এই অংশটা 250 দিবা ডব্লিউর জন্য, আর টি এর জন্য দিবা ডাইরেক্ট তো জানাই আছে 550, এই তো হয়ে যাবে। স্যার ওটা কি স্যার পারপেন্ডিকুলার ডিসটেন্স হবে স্যার? ওটা তো স্যার একটু বাঁকানো আছে। বাঁকানো তো, ব্লকটা বাঁকানো, কিন্তু ফোর্সগুলো তো স্ট্রেইট। ফোর্সগুলো যে জায়গায় টাচ করে থাকবে তার সাথে একদম হরাইজন্টালের সাথে নর্মাল হবে, 90 ডিগ্রি হবে, বা এই যে টেনশনগুলো সেগুলো একদম হরাইজন্টাল। হয়তো এই অংশ, জি স্যার বুঝতে পারছি এবার। মানে আর কি স্যার ওই যে হরাইজন্টালে মানে কি এইচ এর মানটাই তো দেওয়া আছে আর কি টেনশনের সাথে। হ্যাঁ এইচ এর মানটা দেয়া আছে 550, এবং এইচ এর তুমি যেটা চিন্তা করতেছো যে এইচ এর মান কম বেশি হবে কিনা, তাই না? জি স্যার ওইটা কনফিউশন ছিল। খুব সামান্য আসলে। এখানে আমি তো তোমাদের বোঝার জন্য অনেক বেশি উঁচু করে দিয়েছি, মানে এটা খুব সামান্য, 1 mm উঠবে কিনা তাও সন্দেহ। সামান্য উঠলেই আমরা ওই পজিশনটা চিন্তা করতেছি। আসলে এভাবে ওকে তো 1 হাত উঠাইয়া তারপরে টানলাম, ওরকম ভাবে তো কনসিডার করবো না। আমরা কনসিডার করবো জাস্ট, কারণ একটু বেশি উঠলে সে উল্টে যাবে। তো এমন একটা কন্ডিশন যেখানে সে সামান্য একটু উঠেছে, এই একটা জায়গায় এসে রিয়াকশন তার হয়েছে, এই আর কি। এখানে খুব একটা হবে না, ডিস্টার্ব হবে না, কেননা তুমি দেখো এই যে পুলি, ধরে নাও এটা বাঁকাই হয়ে গেল, এরকম বাঁকাই হয়ে গেল, এরকম ভাবেই একটু বাঁকা হয়ে গেল, এরকম একটা বাঁকা হয়ে গেল ব্যারেল। তা আলটিমেটলি এই পুলি তো আছে, পুলির চেয়ে তো আর নিচে নামতে পারবে না, এখানে সামান্য একটু অ্যাঙ্গেল হলে হতে পারে, প্রবলেম হবে না আর কি। 550 ধরে করতে পারবো সামান্য। হ্যাঁ বুঝতে পেরেছো বোধহয়, না? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমাদের টেনশন কিন্তু এখানে আমরা বের করে ফেলেছি, টেনশন অ্যাক্সিলারেশন দুটোই বের করে ফেলেছি। তো এই টেনশন হচ্ছে 816 আর অ্যাক্সিলারেশন হচ্ছে 5.64 ভ্যালু। তো সে এখন আমরা এইটার ক্ষেত্রে করতে পারি, হ্যাঁ এই সি এরটা করতে পারি। এইটার ফ্রি বডি যদি করি তাহলে দেখো উপরে একটা টেনশন আর নিচে হচ্ছে তার ওয়েট। যদি ফোর্সের পোর্শনে দেই, আমাদের তো সবই দুটো ডায়াগ্রাম লাগে, ফোর্সের লাগে আর কাইনেটিক ডায়াগ্রাম লাগে, যেহেতু ডাইনামিক্স নিয়ে কাজ করছি। স্ট্যাটিক হলে একটা ডায়াগ্রামে কে সবগুলো ডান পাশে 0 হয়, এজন্য স্ট্যাটিক্সের ক্ষেত্রে আমরা দুটো ডায়াগ্রাম ড্র করি না, লাগেও না, কেননা ওই ফোর্সের ডায়াগ্রাম ড্র করলে স্ট্যাটিক্স হয়ে যাবে। জানি স্ট্যাটিক অবজেক্ট এর কোনো মুভমেন্ট নাই, তার মানে ডান পোর্শন 0। তো সেক্ষেত্রে এখন এটা নিশ্চয়ই কোন দিকে যাবে, এই ব্যারেলটা কোন দিকে যাবে? নিচের দিকে স্যার। নিচের দিকে। তাহলে নিচের দিকে লিখবো এই যে ব্যারেল বলতেছি, সিলিন্ডার ব্যারেল তো বড়টা মোটাটা, জি। তাহলে এমসি ইনটু অ্যাক্সেলারেশন নিচের দিকে চলে গেল, এই তো
এখন তাহলে এটার করো, FY করলেই তো হয়ে যায় মনে হয়। সামেশন FY লিখলাম, ফোর্সের স্যার হলো T মাইনাস WC, আর এমসি এটা হচ্ছে মাইনাস MC দিলাম কারণ আমি উপরের দিকে পজিটিভ ধরেছি। তাহলে জি টি স্যার জানা আছে, আর ওয়েট, সিলিন্ডারের ওয়েট জানার জন্য সিলিন্ডারের মাস লাগবে আর তার সাথে 9.81, আর এখানে সিলিন্ডারের মাস যেটা আমাদের আসলে জানার কথা, আর অ্যাক্সিলারেশন হচ্ছে 5.64। এই তো, তাহলে এইগুলো করে আমরা মাস পেয়ে গেলাম 195 কেজির মতো, মোটামুটি 195-96 কেজি। এই হয়ে গেল, এটাই চাওয়া হচ্ছিল যে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম মাস অফ সি। সি এর ম্যাক্সিমাম মাস ওই অবস্থায় যে ব্যারেল যাতে টিপ না করে, ব্যারেলটা যেন উল্টে না যায়। তাহলে ব্যারেলটা উল্টে যাওয়ার আগে আমরা দেখলাম যে সে ফ্রিকশন করবে, বাট এই একটা টাচ পয়েন্টে এসে ফ্রিকশন করবে। তো এটা কি সবাই ক্যাপচার করতে পারলা এই প্রবলেমটা? জি স্যার। হ্যালো স্যার, হ্যাঁ বলো। তাইলে স্যার আমাদের এই যে মানটা বের হলো, মানে এই আমাদের ব্যারেলটা স্যার মানে পড়ে যাবে না মানে? উল্টাবে না, ও উল্টানো ছাড়া। আর উল্টানো অন্য ভ্যালু আছে, কিন্তু এটা হচ্ছে ম্যাক্সিমাম, এর বেশি দেওয়া যাবে না। 195, 196, 97 কেজি করলেই ব্যারেল উল্টে যাবে। জি স্যার। আচ্ছা আচ্ছা, আজকে মূলত আমি একটু যেহেতু বেশি ক্লাস নিব, তো আজকে কিন্তু তোমাদের 2টা অ্যাটেন্ডেন্স আমি কাউন্ট করব। হ্যাঁ, তো সেক্ষেত্রে সম্পূর্ণ ক্লাস জুড়েই থেকো। আর এই মাহবুবের ক্লাসটা আজকে হবে না। হ্যাঁ, ওকে আমি বলে দিয়েছি। তো তোমাদের আমি একটু রেকর্ডিংটা পজ করি। হ্যাঁ, আবার মনে করিয়ে দিও রেকর্ডিংটা রিজিউম করার জন্য। স্যার হ্যালো স্যার। বলো। স্যার মাঝে একটু 10 মিনিট আমাদের ব্রেক দিন স্যার। আচ্ছা, ব্রেক দিব না, সমস্যা নেই। তাহলে আমরা রেকর্ডিংটা পজ করি। তাহলে এই অ্যানাদার একটা প্রবলেম। হ্যাঁ, এই প্রবলেমটা আমরা কনসিডার করতে পারি। 15, হ্যাঁ আমরা 12 করি, 11 নাম্বার পড়ালাম, এরপরে 15 নাম্বার। তো এখানে বলা হচ্ছে at the instant shown the tension in the vertical rope AB and DE are 300 and 200। তার মানে এই যে দেখানো হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ যে কোনো একটা রডের মতো একটা জিনিস, তাকে ডিই এখানে তার দিয়ে বেঁধে রাখা হয়েছে, মানে ঝুলিয়ে রাখা হয়েছে, এবিতেও ঝুলিয়ে রাখা হয়েছে। দুভাবে হয়, একটা হয় ঝুলিয়ে রাখা হয়, আরেকটা না হয় ধাক্কা দিয়ে ঠেলে রাখা হয়। তো এক্ষেত্রে ঝুলিয়ে রাখা হয়েছে এবং এটা টেনশন বলা আছে যে একটা হচ্ছে 300 নিউটন, একটা 200 নিউটন। হ্যাঁ, 300 নিউটন, 200 নিউটন। ওকে, ঠিক আছে। এখানে কম 200 আর এখানে বেশি হওয়াটাই স্বাভাবিক। তাহলে knowing that the mass of the uniform bar BE is 5 kg, এই এটার মাস হচ্ছে 5 কেজি। ডিটারমাইন এট দিস ইনস্ট্যান্ট দ্য ফোর্স পি, এই যে এখানে পি ফোর্সে ধাক্কা দেওয়া হচ্ছে। দ্য ম্যাগনিটিউড অফ দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি মান আলফা প্রত্যেকটা রূপের জন্য, এবং অ্যাঙ্গুলার অ্যাসিলারেশন, সরি অ্যাঙ্গুলার ভেলোসিটি তো আলফা না, অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা, আর অ্যাঙ্গুলার অ্যাসিলারেশন হচ্ছে আলফা। যাই হোক, আলফা আর ওমেগা বের করতে বলা হয়েছে। তো তোমরা এটাকে যদি দেখো, এই পি ফোর্সে যদি একে ধাক্কা দিই, তাহলে এই রডটা কি করবে? হ্যাঁ, রডটা একটু দুলতে থাকবে না যদি ওকে ধাক্কা দিয়ে নিয়ে যাই? মানে অনেকটা সরল দোলকের মতোই কিছুটা না? চিন্তা করো, সরল দোলকে তো একটা বল ঝুলানো থাকে বা বার, এরকম। জাস্ট একে যদি এরকম ধাক্কা দিই, তাহলে কি হবে? সে ধাক্কা দিলে কি হবে? এরকম সে এইদিকে যাবে, তাই না? এরকমই তো, একটা সার্কেল আকারে চলবে স্যার। অনেকটা। সার্কেল তো আর পুরো হবে না, যতটুকু যায়, মানে একটা সার্কুলার পাথ বা একটা কার্ভ। সার্কুলার বললে তো পুরো সার্কেলের অংশ চলে আসে। কার্ভ পাথ চিন্তা করতে পারো যে একটা কার্ভ পাথ হবে, ঠিক তো নাকি? জি স্যার। এখন এক্ষেত্রে অনেকভাবে চিন্তা করতে পারো যে এই দুটো দড়ি আছে, দুটো দড়ি থাকা, একটা দড়ি থাকা একই কথা। একটু আছে, দুটো দড়ির মিনিং আছে যে দুটো দড়ি থাকাতে ওকে যদি আমি ধাক্কা দেই, এই যে রড যে এই যত অ্যাঙ্গেলে আসে না, এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে?
30 ডিগ্রি, তাই না? হরাইজন্টালের সাথে ও যদি ধাক্কা দিয়ে কার্ভ পাথে উপরেও যায়, ওর অ্যাঙ্গেল কিন্তু 30ই থাকবে, অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ হবে না। চিন্তা করে দেখো, যদি এখানে এদিকে ধাক্কা দিয়ে সরিয়ে এই জায়গায় নিয়ে আসলাম, এই 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 সুতোটা ধরো নাও এখানে আসলো, আর এই সুতোটা এখানে গেল, তারপরেও দেখবা এটা 30 ডিগ্রি থাকবে। কেননা এটার অ্যাঙ্গেল চেঞ্জ করার সুযোগ নাই। তো অ্যাঙ্গেল চেঞ্জ কখন হবে? যদি আমি এক মাথা বেঁধে রাখতাম তারপরে ঘোরাতাম, তাহলে রডটা কি হতো, কি বলে এটাকে, রডটা যদি এখানে শুধু বেঁধে রাখতাম আর এগুলো না থাকতো, তাহলে সেক্ষেত্রে যদি তুমি এখন একে এই যে এখানে বেঁধে রাখলে সার্কুলার পাথে মুভ করাতে চাও, তখন আর এটা একদম স্ট্রেট এরকম থাকবে না, তখন ঘোরার চান্স আছে যে এই রড একসময় এরকম হয়ে যাবে, একসময় এরকম হয়ে যাবে, একসময় এরকম হয়ে যাবে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা কি বুঝতেছি? আমরা বুঝতেছি যে এটা সাম কাইন্ড অফ কার্ভ পাথে মুভ করবে, তাই না? কিন্তু এর অ্যাঙ্গেলের কোনো চেঞ্জ হবে না। এত এইটা তো মোটামুটি বোঝা যায় কিছুটা, তাই না? তোমাদের কি মনে হয়? তোমরা কি খুব বিষয়টা কেমন হবে? 30 ডিগ্রি অ্যাঙ্গেলে উপর দিকে ওঠানামা করবে, উপর নিচে। যেভাবে হোক, আমার কথা হচ্ছে আমি আরো সহজ করে দেই, এত কঠিন চিন্তা করা দরকার নাই। এই সবগুলোর এই পুরো রডের মাস কোন জায়গা দিয়ে কাজ করে? এই জি পয়েন্ট দিয়ে কাজ করে না? জি স্যার। তাহলে জি পয়েন্ট যদি কাজ করে, তাহলে ধরে নাও এই দুটো নাই, এই 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 অংশ নাই, একই তো কথা। জি পয়েন্ট দিয়ে যেহেতু কাজ করে, এই দুটো এভাবে না দিয়ে আমি এখানে জি পয়েন্ট এরকম একটা দিলাম, জি পয়েন্ট ওই 0.4 মিটার এখানে ঝুলিয়ে দিলাম। জি পয়েন্টে যদি ঝুলিয়ে দিই, তাহলে যদি জি এখন যদি একে এভাবে এই দড়িটাকে করে একে ঘুরাই, তাহলে কেমন হবে? এরকম সার্কুলার, পুরো সার্কুলার পাথে চিন্তা করো, যেহেতু আমরা কার্ভ পাথে খুব একটা পরিচিত না, তাহলে এরকম সার্কুলার পাথে এই রডটা মুভ করবে। এটা তো ঠিক আছে, সার্কুলার পাথে মুভ করবে, তাই না? নাকি? মানে স্যার দুটো দড়িতে একটা দড়ি নিয়ে আসা হয়েছে এখানে। হ্যাঁ, না আমি বলতেছি শুধু জি এর ক্ষেত্রেই চিন্তা করো, যে ধরে নাও পুরো মাস তো জি এর মধ্যে দিয়েই আছে। যদি এটা একদম পুরো রড না হয়ে শ্রিঙ্ক হয়ে এখানে এখানে শ্রিঙ্ক হয়ে এরকম একটা ছোট্ট অংশে পরিণত হতো, এই যে এই পুরোটা ধরো নাও 5 কেজি, তাহলে এই 5 কেজি এইখানে 5 কেজি, পুরো 5 কেজি জি দিয়ে তো কাজ করে, এটি তো জি এর কনসেপ্ট। জি তো মোটামুটি কনসেপ্টটা এমন যে পুরো ওয়েটটা এই পয়েন্ট দিয়ে কাজ করবে। তাহলে এই জি পয়েন্টে, তাহলে এই দড়িটা যদি এখান থেকে ঝোলানো থাকতো, তাহলে কি হতো আসলে? এরকম সার্কুলার পাথে মুভ করতো, তাই না? এরকম হতো। জি স্যার। আমি এটা বলতেছি এ কারণে যে আসলে তো কঠিন, মানে দুটো দড়ি তো চিন্তা করলে অনেকটা কঠিন মনে হবে, যে এটা এভাবে না ওটা ওইভাবে যাবে, এরকম হবে না সেরকম হবে। তার চেয়ে সহজভাবে চিন্তা করতে গেলে ধরে নাও এটা রড না, এই 5 কেজির ছোট্ট একটু এরকম একটা অংশ বানানো হয়েছে 5 কেজির, এবং তাহলে এই ছোট্ট একটু অংশ বানানো হয়েছে, এইটাকে ঝোলানো আছে কোনো একটা জায়গায়। তাহলে একে যদি তুমি দড়ি ঠিক রেখে যদি একে করো, এই ঘোরাও, তাহলে সে কিরকম হবে? এই এরকম করে ঘুরবে, তাই না? এরকম করে ঘুরবে, পুরো জায়গা জুড়ে ঘুরবে। যদি পুরো জায়গা জুড়ে ঘোরানো যায়, না হলে যতটুকু ঘোরার কথা ততটুকুই ঘুরবে, কার্ভ পাথে ঘুরবে। তোমাদের রেসপন্স পাচ্ছি না, তোমরা কি বুঝতে পারতেছো না আমার কথা? না জি জি স্যার, স্যার, যদি স্যার রডটাকে স্যার একটা মানে ক্ষুদ্র মানে একটা কণায় কল্পনা করে নিয়ে তারপরে যদি স্যার ঘোরানো হয় এভাবে, সেটাই আর ওভাবে ঘুরবে না, আসলে ওই দুটো দড়ি দিয়ে বাঁধলে ওইভাবেই ঘুরবে। বুঝতে পারছো? আমি জাস্ট বোঝানোর জন্য বললাম যে ওই একই কথা। ওকে যদি ওই 5 কেজি মাছকে যদি একদম পয়েন্ট বানায় ফেলো, তারপরে যেভাবে ঘুরবে এই দুটো দড়ি দিয়ে বাঁধার কারণে, ওকে তোমরা আজকে প্র্যাকটিক্যালি এরকম একটা কলমের মতো একটা কিছু বেঁধে, সুতো দিয়ে বেঁধে দেখো, ট্রাই করে দেখো, এরকম উপর নিচ করে বেঁধে একই সমান সুতো রাখবা, সেম হবে। অন্য কিছু হওয়ার সুযোগ নাই তো, কারণ সুতার দৈর্ঘ্য তো সেম, এটা 0.4, এটাও 0.4। তাহলে ও যদি এদিকে
একটু সরে, ও তো 0.4, আবার ও ওইদিকে ততটুকুই সরবে। আর রডের লেন্থ স্যার এখানে বিষয়টা স্যার এরকম না, মানে আর কি স্যার, যদি মাঝখানে যদি ধরা হয় এভাবে, তাহলে স্যার সেই সেম কার্ভ পাথে মুভ করবে। হ্যাঁ ওইরকমই, ও ওই কার্ভ পাথে মুভ করবে। এটা বোঝানোর জন্যই জাস্ট মাঝখানের কথাটা বললাম, যেরকম কার্ভ পাথে মুভ করবে। এই একটু। আচ্ছা যাই হোক, তার মানে আমরা বুঝলাম এটা আসলে ওই রকম একটা ট্রান্সলেটারি মোশন, এই কার্ভ পাথের মোশন বা সার্কুলার পাথের মোশন এরকম একটা হবে। মানে স্যার ভার কেন্দ্রটাকে মুভ করাচ্ছি আমরা এখানে। এমন হবে না রড, এই রড এইভাবে আছে, রড ঘুরতে থাকবে, রডের রোটেশন হবে না, এটা কিন্তু সম্ভব না, রডের কিন্তু রোটেশন হবে না এখানে। এটাই হচ্ছে আমার তোমাদের থেকে কনসেপ্ট ক্লিয়ার করার বিষয়, যে এটা কিন্তু এমন হবে না এই রডের এভাবে আছে, এই রড একটু পরে এরকম হয়ে গেল, এরকম বাঁকা হয়ে গেল, একটু পরে আবার এরকম বাঁকা হয়ে গেল, একটু পরে আবার এরকম বাঁকা হয়ে গেল, মানে রড ঘুরতে থাকলো। স্যার সার্কুলার মোশনে স্যার মুভ করবে স্যার, এটা কিন্তু রড যে রোটেট করবে, পুরো রড উল্টে পাল্টে যাবে, রড উল্টে পাল্টে যাবে, মানে ই পয়েন্ট এখন এখানে আছে, ই পয়েন্ট এখানে চলে আসবে, বি পয়েন্ট নিচে চলে যাবে, এরকম হওয়ার চান্স নাই। মানে রড রোটেট করবে না, সার্কুলার পাথে মুভ করবে কিন্তু রড রোটেট করবে না, কারণ রড রোটেট করার সুযোগ নাই তো, কারণ দুই প্রান্ত তুমি আটকে দিয়েছো 0.4 দিয়ে, ও কিভাবে রোটেট করবে? ও রোটেট করতে হলে এটা এই সুতা ছোট হইতে হবে, ওকে উপরে উঠতে হবে, ওকে নিচে নামতে হবে, যদি রোটেট করতে চায়। যদি এরকম করে নিজের মধ্যে রোটেট করতে চায়। হ্যালো স্যার। বলো স্যার এই যে দোলনার মতো যে সিস্টেম আছে না স্যার, দোলনার মতো বলতে পারি এরকম কিছু, যে সামনে পিছনে একদম ধাক্কা। দোলনার সিস্টেম। স্যার এই যে ক্রাঙ্কশ্যাফটের ক্রাঙ্ক এরকমই তো করে স্যার। হ্যাঁ বলো। ক্রাঙ্কশ্যাফটের ক্রাঙ্ক আছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যাই হোক, যে যেভাবে চিন্তা করো, আমার কথা হচ্ছে এটা রড রোটেট করবে না, এটাই হচ্ছে কনসেপ্ট এখানে, ঠিক আছে? এইটুকু বুঝলে প্রবলেম শেষ। প্রবলেম বেশি, প্রবলেম বড় না, প্রবলেম ইজি, কিন্তু বিষয় হচ্ছে ওই যে রড অনেকেই এটাকে রোটেশন হিসেবে কনসিডার করে এই গুলায় ফেলবে, তখনই ভেজালগুলো লাগে। আচ্ছা যাই হোক, আমরা তাহলে বুঝে গেলাম যে রড রোটেট করবে না, তাহলে আমরা আঁকি। আমাদের তো দুটো ডায়াগ্রাম আছে, একটা ডায়াগ্রাম হচ্ছে ফোর্সের জন্য, তাহলে এখানে ফোর্স কি? প্রথমত দুটো টেনশন, একটা হচ্ছে উপরের দিকে, যদি রডের এইটা আমরা আঁকি, ফ্রি বডি আঁকি, তাহলে টি এ বি, আর এটা হচ্ছে টি ডিই। ওকে, আঁকলাম। তারপরে আর কোন ফোর্স আছে? ওয়েট আছে না? পি আছে পাশে, দিলাম বি পয়েন্টে, আর ওয়েট আছে, তাহলে ওয়েট হচ্ছে এরকম নিচের দিকে। ওকে, হয়ে গেল ফোর্স। আর কোনো ফোর্স আছে এখানে? আমার তো মনে হচ্ছে নাই। না স্যার এরকম ফোর্স নেই। আচ্ছা, তাহলে ডানের ডায়াগ্রামে যাই, কাইনেটিক ডায়াগ্রাম। রডটা কি করবে? রডটা কার্ভ পাথে মুভ করবে বা সার্কুলার পাথে মুভ করবে, রোটেশন হবে না। তাহলে আমি এরকম ভাবে লিখতে পারি, এই যে যদি এখানে জি পয়েন্ট হয়, আমরা একটু চিন্তা করি, ওরকম যদি ড্র করি, তাহলে রডটা ধরে নিলাম, ওই রডটাকে একটা পয়েন্ট বানিয়ে ফেললাম, বা পয়েন্ট না বানালেও এই রডের সমস্ত মাস তো ওই পয়েন্ট দিয়েই কাজ করে। তাহলে এই দুটো জায়গাতে রডের দড়ি দিয়ে টাঙানো যে কথা, আর ওকে পয়েন্ট হিসেবে চিন্তা করে ওই জিতে দেওয়া একই কথা। তো ধরে নাও পয়েন্ট যদি হয়ে যায় পুরোটা, তাহলে এরকম হবে, ডাইরেকশনটা ঠিক এরকম হবে, সার্কুলার পাথে মুভ করবে। জাস্ট এরকম সার্কুলার পাথে মুভ করবে। আমরা তো আসলে রিজিড বডিকে যখন কাজ করি, একটু আগেও তোমাদের বললাম যে রিজিড বডি কাজ করার সময় আমরা মূলত ওকে কনসিডার করে নেই, ও জি পয়েন্টের মুভমেন্টটাই কিন্তু আমরা কনসিডার করি অ্যাকচুয়ালি। হ্যাঁ, কারণ এই রডটা পুরো জায়গা জুড়েই তো মাস 5 কেজি, মানে কি 5 কেজি? তো এই রডের প্রত্যেকটা অংশের আলাদা 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 প্রত্যেকটা টুকরো করি, কোনোটা 10 গ্রাম 20 গ্রাম এভাবে করে 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 টোটালটা মিলিয়ে তো 5 কেজি। কিন্তু প্রত্যেক জায়গায় কি ওয়েট দেখাচ্ছি না। কোথায় দেখাচ্ছি? শুধুমাত্র জিতে দেখাচ্ছি। আমরা ধরে নিচ্ছি যে জি পয়েন্টেরই মুভমেন্ট, জি পয়েন্টেই সব কিছু। তো জি পয়েন্টে ওয়েট দেখাচ্ছি, এখন আমি মুভমেন্টটাও জি পয়েন্ট দিয়েই দেখাই, যে রডটা মুভ করবে তাহলে জি পয়েন্টে। এবং আমরা দেখলাম যে এই রডটা আসলে এরকম সার্কুলার পাথে মুভ করবে। তাহলে যেহেতু সার্কুলার পাথে মুভ করবে, তাহলে এর তো মাস ইনটু অ্যাক্সিলারেশন যদি এম এ লিখতে চাই, তাহলে তো দুটো লিখতে হবে, একটা লিখতে হবে ট্যানজেনশিয়াল, আরেকটা লিখতে হবে নর্মাল। এরকম লিখতে হবে, আমি এভাবে লিখেছি, দেখো এম এ টি ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট এবং নর্মাল কম্পোনেন্ট।
যদি রোটেশন হতো রডের তাহলে আর এমএটি এএন এগুলো লিখতে পারতাম না, তখন আমাকে মোমেন্ট নিতে হতো আর আই আলফা লিখতে হতো ডাইরেক্ট। তাহলে এই হয়ে গেল, এভাবে হবে। তো হলে এই তো আমাদের ডায়াগ্রাম হয়ে গেছে। এই ডায়াগ্রাম পর্যন্ত যদি আসতে পারো তারপরের অংশ ইজি, তারপরে তোমরাই করতে পারবে। সামেশন এফএক্স করি। তো সামেশন এফএক্স করলে এক্স এর দিকে পি আছে ফোর্সের বেলায়, আর ডান পাশে আছে এম এটি। তো তাই লিখলাম পি ইকুয়াল এম এটি, ডান পাশে পি আর এদিকে আসে এক্স এর ডিরেকশনে এম এটি। তাহলে এম এটি ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনকে আমরা আসলে আর আলফা বলে, তোমরা জানো। আলফা আর স্যার, হ্যাঁ ওই আলফা ইন্টু আর। তো তাই লিখলাম। তো এম তো আমাদের জানা আছে 5 আর আর জানা আছে 0.4, তাই না? যেহেতু দুটো দড়ি একই, তার মানে জিতেও আসলে ওইটুকুই ধরতে পারি 0.4। তাহলে 0.4 ইন্টু আলফা এই পর্যন্ত রাখলাম। তার মানে গুণ করলে 2 আলফা হয়, পি ইকুয়াল 2 আলফা। এটা একটা ইকুয়েশন থাকলো। এরপরে ওয়াই করতে পারো। ওয়াই করলে দুটো টেনশন আছে উপরের দিকে, একটা ওয়েট নিচের দিকে। তাহলে লিখলাম দুটো টেনশন উপরের দিকে, একটা ওয়েট নিচের দিকে, আর এখানে উপরের দিকে এম এ এন আছে। তাই করি টিএফটিডি, আর এই যে এএন কে ভেঙে দিলাম, ওমেগা স্কয়ার আর লিখলাম। তো লেখা যায়, তোমরা জানো নরমাল, এটা মূলত ভি স্কয়ার বাই আর, তো সেখান থেকে ওমেগা স্কয়ার আর এসেছে, তোমরা এটা জানো, স্কয়ার বাই আর। তো যাই হোক, এভাবে যদি আমরা বসিয়ে দিই, এই ভ্যালুগুলো আমাদের জানা আছে, যে এটা 300 টেনশন, ওটা 200, আর ওয়েট হচ্ছে যেহেতু 5 কেজি 5 ইন্টু 9.81, আর এটা 5, আর ওমেগা স্কয়ার জানি না, আর আর এর ভ্যালু 0.4। এখান থেকে ওমেগা পেতে পারি, ওমেগা হচ্ছে 15.02 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমাদের একটা অ্যান্সার হয়ে গেল, দ্য ম্যাগনিটিউড অফ দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগার মান বের করতে বলছে, তাহলে এটার মান হচ্ছে 15.02। যদি ম্যাগনিটিউড না বলে শুধু ওমেগা বের করতে বলতো, তাহলে মানের সাথে আমরা ডিরেকশনও দিতাম, যে ডিরেকশন অ্যান্টি ক্লকওয়াইজ ফর এক্সাম্পল। আর মানের ক্ষেত্রেও তোমরা দিলেও খুব একটা আপত্তি নাই, হ্যাঁ দিতে পারো। তাহলে এখন হয়ে গেল, ওমেগা বের করে ফেললাম। তারপর সামনে যাই, আলফা বের করতে হবে। তো সামেশন এফ এক্স এফ ওয়াই করলাম, এখন তো আর কিছু নাই, তাহলে মোমেন্ট নেই। তো মোমেন্ট কোন পয়েন্টে নিব, ডিপেন্ডস, নিতে পারো তোমাদের যেখানে ভালো লাগে। তো আমরা এই পয়েন্টে নিলে একটা সুবিধা আছে, এই পয়েন্টে ডান পাশে ধরো এই যে এগুলো আছে, এইগুলো ব্রেক হওয়ার চান্স আছে আর কি, ডান পাশে 0 লিখতে পারবো। এই তো নিলাম, জিতেই নিই, অন্য জায়গায় নিলেও হবে, হবে না এরকম না। হয়তো কখনো যদি এই জায়গায় নেই টেনশন ডি ওয়েট আর এই পাশে, তাও হবে, বের করতে পারবো। আমি জিতে নিয়েছি, কমন কনসেপ্ট, জিতে নিলে ভালো। তো যাই হোক, এখানে তাহলে জিতে যদি নেই, এটা টিএবি, এটা ক্লকওয়াইজ হবে, এবং টিএবির সাথে মাইনাস দিলাম। আর এর সাথে তোমরা বুঝতেই পারতেছো যে এইটা হচ্ছে 0.6-এ, তাই না? তাহলে এখান থেকে যদি ডিস্টেন্সটা আমরা জানতে চাই, এই জি পয়েন্ট থেকে টি এর ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা যদি আমরা জানতে চাই, তাহলে এটা তো ইজি, 0.6। জি স্যার, 1.2 কে 2 দ্বারা ভাগ দিলে 0.6 স্যার। হ্যাঁ, তাহলে এইটা যদি 30 ডিগ্রি হয় তাহলে 0.6 cos 30। জি স্যার। আর টিডিই এর ক্ষেত্রে তাই হবে, কিন্তু এটা হবে শুধুমাত্র অ্যান্টি ক্লকওয়াইজ, যেহেতু জি কে রেখে ঘুরবে, তাহলে এটা হবে 0.6 cos 30, একই, শুধুমাত্র পজিটিভ হবে। আর পি এর ক্ষেত্রে পি অ্যান্টি ক্লকওয়াইজই হবে। তাহলে এখন দরকার হবে পি এর লাইন অফ অ্যাকশন যদি ড্র করো, এই জি থেকে এই ডিস্টেন্সটা লাগবে, এই ডিস্টেন্সটা। এই ডিস্টেন্সটা হচ্ছে, যদি এটা 0.6 জানা আছে, এটা 30 ডিগ্রি জানা আছে, তাহলে এটা সাইন 0.6 sin 30 করলেই হয়ে যাবে। এগুলো তোমাদের, আর এই ডান পাশে এসে যদি এই পয়েন্টে মোমেন্ট নিয়েছি, তাহলে এই দুটো ভ্যানিশ হয়ে যাবে। আলটিমেটলি এখান থেকে আমরা পি পাবো। হ্যাঁ, এই অংশগুলো যদি বসিয়ে দিই, এটা জানা আছে 300, এটা 200, এই করলে আমরা পি পাবো, কি হয়ে গেল 173.2 এর মতো। এখান থেকে আমরা পি ইকুয়াল টু আলফা, এই যে ছিল ভ্যালু কিন্তু বের করতে বলেছে। তাহলে পি 173.2 এবং এটার ডিরেকশন হচ্ছে ডান দিকে, যেমনটা ফিগারে দেয়া আছে।
86.6 স্যার। হ্যাঁ 86.6 আর অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? ডিরেকশনটা আমরা জি যেহেতু স্যার। অ্যান্টি ক্লকওয়াইজ ধরে করেছি, এই তো হয়ে গেল প্রবলেম। স্যার p equal to 12 হচ্ছে বসলো না, এটা স্যার একটু বলেন। কোনটা বলো? p equal to 12 এটা ওই যে আগে আগে আসলো, এই যে এখান থেকে, এই যে এখানে সামেশন এফেক্টস করলাম না, ও সামেশন আচ্ছা জি স্যার। এখান থেকে আসছে। তাহলে এখন তোমরা দেখো আমার এই যেটা বলতে চাই সেটা হচ্ছে এই দুটো প্রবলেম আছে, এই 3টা স্লাইড। তো এখন কি আমি 10 মিনিটের ব্রেক দিব, তারপরে তোমরা আবার জয়েন করবে নাকি এগুলা শেষ করে দিব দুটো প্রবলেম? তোমরা স্যার ব্রেক দিলে ভালো হতো। আচ্ছা তাহলে তোমরা 10 মিনিটের ব্রেক নাও, আমি লাইনে আসছি, বাজে 40-এর মতো, 50-এর মতো। আমি ঠিক আছে স্যার। আবার এখান থেকে রিজিউম করব 10 মিনিট পরে, 10:50 শুরু করব। আসো। আচ্ছা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই না? জি স্যার। আচ্ছা তাহলে আমরা আবার শুরু করি, আমাদের ব্রেকটা শেষ হয়ে গেছে। দেখো এখানে আরেকটি প্রবলেম, তো এটা 16 নাম্বার প্রবলেম। তো এখানে বলা হচ্ছে 3টা বার, হ্যাঁ 3টা বার, এই এ বি বি সি এবং সিডি, এই 3টা বার ওয়েল্ডিং করে জয়েন করা আছে and are pin connected to two links BE and CF. BE and CF এর মাধ্যমে এই পিন কানেক্ট করা আছে, লিঙ্ক দুটোকে আটকানো আছে। মানে এই লিঙ্ক দুটো ব্যবহার করে এই পুরো যেই ওয়েল্ডেড পুরো অংশটা বারটা সেটা আটকানো আছে, এবং তোমরা দেখতেই পাচ্ছ এই লিঙ্ক 50 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, এবং 50 ডিগ্রি অ্যাঙ্গেলে এগুলো কিন্তু এভাবে মুভ করতে পারে যে আরো অ্যাঙ্গেল কমে গেল, আরো অ্যাঙ্গেল কমে গেলে এই বারটা নিচে নেমে আসবে, তাই না? বোঝাই যাচ্ছে বারটা নিচে নেমে আসবে, কিন্তু বারটা আসলে বাঁকা হওয়ার কোনো চান্স নাই, বারটা স্ট্রেটই থাকবে, হয়তো আগের জায়গা থেকে নিচে নেমে আসবে, এই আর কি। আগের প্রবলেমের মতোই, আমরা লাস্ট প্রবলেমটা দেখলাম ওটার মতোই অনেকটা। আচ্ছা, নেগলেক্টিং দ্য ওয়েট অফ দ্য লিঙ্ক, এই লিঙ্কের ওয়েটগুলো নেগলেক্ট করতে বলা হচ্ছে। ডিটারমাইন দ্য ফোর্স ইন ইচ লিঙ্ক ইমিডিয়েটলি আফটার দ্য সিস্টেম ইজ রিলিজ ফ্রম রেস্ট। এই অবস্থা থেকে যদি রিলিজ করা হয় তাহলে এই লিঙ্কে কত ফোর্স কাজ করবে, এই লিঙ্কের ফোর্স, অর্থাৎ আগে তো দড়ি ছিল সেখানে টেনশন ছিল, এখানে বোঝা যাচ্ছে এখানে টেনশন না, এই লিঙ্কগুলো একে নিশ্চয়ই ধাক্কা দিয়ে রেখেছে, লিঙ্কগুলো একে ধাক্কা দিয়ে রেখেছে পুরো বারটাকে ধরে রাখার জন্য। লিঙ্কের ওয়েটকে নেগলেক্ট করতে বলা হচ্ছে। এই অবস্থায় যদি ছেড়ে দেওয়া হয় তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছো যে 50 ডিগ্রি অ্যাঙ্গেল কমে এটা আসলে নিচের দিকে, এবং এই বারটা যেটা আমরা দেখতে পাচ্ছি পুরো বারের কম্বিনেশন ABCD, সেটা কিন্তু কোনো বাঁকা হবে না, এভাবে স্ট্রেইট ভাবেই সে আস্তে এরকম করে নিচে চলে যাবে, মোটামুটি এরকম হবে। তো এই অবস্থায় আমাদের এই যে দুটো এই লিঙ্কের দুটো ফোর্স, এখানকার ফোর্সগুলো বের করতে বলা হয়েছে। যদিও এখানে টেনশন বলা যাবে না, ধাক্কা দিয়ে রেখেছে কম্প্রেশনের মতো আর কি। আচ্ছা, তো এই ক্ষেত্রেও আমরা কিন্তু আগের মতো চিন্তা করতে পারি, যেমন ধরো এটার জি কোন জায়গাতে, এটার জি ফর এক্সাম্পল এখানে কোনো একটা জায়গাতে, এরকম কোন একটা জায়গাতে এটার জি, আমরা দেখতেছি জি কোথায়, ধরে নাও এখানে একটা জায়গাতে। তার মানে আমরা এই পুরো বারটাকে চিন্তা করতে পারি এই জি এর মধ্যে কনসেন্ট্রেটেড ছোট্ট একটা পার্টিকেল। তাহলে ছোট্ট একটা পার্টিকেল যদি হয় তাহলে এই পার্টিকেলটা ধরে নাও এই লিঙ্ক দিয়ে কানেক্টেড করা আছে, তাহলে এই লিঙ্কটি যদি মুভমেন্ট করে, এই লিঙ্কটি যদি ডানের দিকে যায় তাহলে এটা কি ধরনের মুভমেন্ট হবে, এই পুরো পয়েন্টটাকে এরকম করে নিচের দিকে গেলে সার্কুলার মুভমেন্ট হবে না, অনেকটা সার্কুলার, আগে যেরকম সার্কুলার মুভমেন্ট হবে। আসলে বার হিসেবে চিন্তা করলে একটু কমপ্লেক্স মনে হতে পারে, এই জন্য বললাম যে এটাকে, যেহেতু আমরা রিজিড বডির সব কনসেন্ট্রেটেড মাস ওই জি দিয়ে যায়, সেন্টার দিয়ে জি দিয়ে,
সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে সমস্ত মাস কাজ করে, সেন্টার অফ মাস বলে অনেক সময় এটাকে। তো যেহেতু সমস্ত মাস এই পয়েন্ট দিয়ে কাজ করে, যদিও এইগুলার ক্ষেত্রে ব্যাপার আছে, জি হচ্ছে একটা কনসেপ্ট, হ্যাঁ, যে এই পয়েন্ট দিয়ে সমস্ত মাস কাজ করে। জি কোনো রিয়েল পয়েন্ট হতে হবে এরকম না, ইমাজিনের। যেমন এখানে পুরো বার জুড়ে বার পরে আছে সাইডে, জি হচ্ছে মাঝখানে, অথচ যেই মাঝখানে একটা ফাঁকা জায়গা, মানে এটা আসলে একটা ইমাজিনারি পয়েন্ট, একটা কনসেপ্ট, একটা কল্পনা যে এটা সব ওয়েটটা এখান দিয়ে কাজ করে। জি এর ডেফিনেশনই হচ্ছে যে এমন একটা ইমাজিনারি পয়েন্ট, মানে কল্পনার একটা পয়েন্ট, যে পয়েন্টে এই পুরো বডির সামেশন এফ এক্স, সামেশন এফ ওয়াই এবং মুভমেন্ট সব জিরো হবে। ওই পুরো বডির ওয়েট দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে ওই পয়েন্টে গিয়ে জিরো হবে, কোনো টেনশন থাকবে না, স্ট্যাটিক থাকবে একদম, এরকম একটা কনসেপ্ট। যাই হোক, আমরা ওই জি এর ডেফিনিশনে না যাই। আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে ওই আগেরটার মতোই, আগের প্রবলেমটা যে আমরা দেখলাম একটু আগে, যে এই জি আসলে সার্কুলার মুভ করবে, এখানে ঠিক বিষয়টা দড়ি দিয়ে না করে এরকম ধাক্কা দেওয়া আছে, এই এতটুকু পার্থক্য, আর তেমন কোনো পার্থক্য নেই। তাহলে আমরা যাই আঁকি, এখানে আগাই। এটা ফ্রি বডি ড্র করি, এটা ফ্রি বডি ড্র করি। তাহলে ফ্রি বডি ড্র করলে প্রথমে তো আমাদের দুটো ডায়াগ্রাম লাগে ডাইনামিক্সের প্রবলেম সলভ করতে হলে, একটা ফোর্সের আর একটা কাইনেটিক। তাহলে ফোর্সের ক্ষেত্রে কি ফোর্স এখানে কাজ করবে? লিঙ্কের ফোর্স টিবিই। আমার মনে হচ্ছে এটা ধাক্কা দিয়ে রেখেছি, তোমাদের যদি এটা টেনশন মনে হয় দিতে পারো, কিন্তু সেক্ষেত্রে ওই রেজাল্ট চেঞ্জ আসবে আর কি, মাইনাস আসবে। তো যাই হোক, এটা ধাক্কা দিয়ে রেখেছে, দুটো ফোর্সে, কম্প্রেশন ফোর্সে এদেরকে ধাক্কা দিয়ে রেখেছে। আমি স্যার, এটা এফ ব্যবহার করলে ভালো হতো। বলো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো স্যার, কথাগুলো একটু কেটে কেটে আসতেছিল। কথা কেটে আসছে স্যার। জি স্যার, এরকমই হচ্ছে। এখন কি ক্লিয়ার শুনতে পাচ্ছো নাকি এখনো কেটে কেটে? এখনো স্যার কেটে কেটে আসছে। তাহলে আমি কলটা কেটে আবার নতুন করে রুম ক্রিয়েট করছি, তোমরা জয়েন করো, হ্যাঁ? বা আমি লিভ নিয়ে দেখতেছি হয় কিনা। চেঞ্জ হয় নাই না? এখনো সেরকমই স্যার? আমি তো ক্লিয়ারই শুনতে পাচ্ছি। স্যার ক্লিয়ার আছে। নেটওয়ার্কটা একটু তাহলে পাল্টে দেখি। স্যার আমার কাছে ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। ওয়াইফাই নেটওয়ার্ক আসলে সিএনএসপিটা খারাপ, এটা খুব একটা ভালো আসে না। আবারও দেখি আই চলে যাই। এখনো কি কেটে আসতেছে নাকি? জি স্যার, এখন শোনা যাচ্ছে। স্যার ক্লিয়ার এখন। তারপরেও যদি কারো কাছে কেটে আসে তাহলে রেকর্ডিংটা থেকে আবার একটু রিভিউ করে নিও। জি স্যার। প্রবলেম হবে না আশা করি। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এই ফ্রি বডি ড্র করলাম। তাহলে দেখলাম যে এখানে একটা ফোর্স ওকে ধাক্কা দিয়ে রেখেছে আর একটা ফোর্সও ধাক্কা দিয়ে রেখেছে, এই তো। তাহলে আর কি দিতে হবে? এই লিঙ্কটার ওয়েট দিতে হবে। লিঙ্কের ওয়েট যদি দিতে চাই, ওয়েট দিতে হবে জি দিয়ে, তাই না? সেন্টার অফ গ্র্যাভিটি পয়েন্ট দিয়ে ওয়েট দেখাতে হবে। এটার টোটাল ওয়েট কত, এটা হচ্ছে কথা। এখানে বলা হচ্ছে 3টা বার এবং প্রত্যেকটার মাস হচ্ছে 3 কেজি। তার মানে এবি বার এটা 3 কেজি, ডিসি বার এটা 3 কেজি, আর বিসি বার এটা 3 কেজি। তাহলে মাস কত? কত কেজি মাস? 9 কেজি। 9 কেজি। তাহলে 9 কেজি আর তার সাথে জি দিলেই ওয়েট হয়ে যায় এমজি। তাহলে আমরা দিব কোন পয়েন্টে? জি পয়েন্টে দিব। এখন জি পয়েন্ট কোন জায়গাতে আমরা তো জানি না, তো আমরা একটু বের করে দিই জি পয়েন্ট কোথায়। এটা বের করা খুব একটা টাফ না। এখানে যদি একটা এক্সিসের মতো চিন্তা করি, এই মাঝখানের পয়েন্টে যদি এক্সিস চিন্তা করি, মাঝখানের পয়েন্টই চিন্তা করতে হবে, কেননা আমাদের এই ডাইমেনশন দেওয়া আছে মাঝখানের পয়েন্ট পর্যন্ত। আসলে এইটার কোনো ডাইমেনশন দেয়া নাই, যে এটা থিকনেস কত বা এটা এগুলো কিন্তু দেয়া নাই। তার মানে আমাদের এগুলো থিকনেস কনসিডার করার সুযোগ নেই। আচ্ছা, তাহলে এখান থেকে যদি চিন্তা করি তাহলে জি কোন পয়েন্টে হবে এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তাহলে বের করি। নরমালি আমরা আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি বের করার ফর্মুলা কি? y ইকুয়াল, তোমরা কিভাবে করতা মনে আছে? a1 y1 প্লাস, জি স্যার, a1 y1 প্লাস a2 y2 এভাবে করে যে 3টা হয়, আর নিচে সব এ গুলো দিয়ে ভাগ দিয়ে দিতা, a1 প্লাস a2 প্লাস a3, এরকমই তো নাকি? জি স্যার।
এখানে কিন্তু এরিয়ার কোনো সুযোগ নেই, এখানে আসলে এরিয়া নাই, মাস আছে। আসলে সেন্টার অফ গ্র্যাভিটিটা মাস থেকেই আসে মেইনলি, আমরা মাস দিয়ে করব। এরিয়া যেহেতু বলা নাই, এটা থিকনেস বলা নাই, হাইট টাইট ওভাবে বলা নাই ক্লিয়ারলি, কারণ এখানে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স দেওয়া আছে। যাই হোক, তাহলে আমরা মাস দিয়ে করি, তো একইভাবে করব। দেখো ওয়াই ইকুয়াল ফর্মুলাটা লিখবো, এই প্রথম বারের মাস, এটার মাস কত? 3 কেজি। আর এটার সিজি কোন জায়গায় হবে? মাঝখানে হবে। তার মানে এখান থেকে সিজি কত দূরে? 225। 225। তাহলে 3 × 225। আবার ডান পাশেরটা ধরেছি, ডান পাশেরটার মাস কত? 3 × তাও 225 হবে স্যার। 225। আর এটার মাস কত? 3। আর পারপেন্ডিকুলার ডিসটেন্স কত? 0। 0, কারণ এইটা তো আসলে কনসিডার করতেছি এখান থেকে। আর নিচে 3 3 3 9 ভাগ দিয়ে দিলাম, হয়ে গেল কত? 150। তাহলে তো আমাদের সিজি কিন্তু বের হয়ে গেছে 150। আর যদিও আমি এটা এখানে দিয়েছি, এটা কিন্তু আসলে এই জায়গা পর্যন্ত হবে, হ্যাঁ, একদম এই ইয়া পর্যন্ত। এখানে ঠিক তাই, একদম এই সেন্টার পর্যন্ত। এটাও ভুল দেয়া আছে, হ্যাঁ, আমি ই করে দিব, চেঞ্জ করে দিব। তাহলে 150 উপরের দিকে সার্ফেস থেকে 150। আর এটা তো তোমরা বুঝতেই পারছো, 450 যেহেতু, তাহলে এটা মাঝখানে হবে 225। তাহলে এই হচ্ছে সিজি, হ্যাঁ, ওদের 100 নিচ থেকে 150 পর্যন্ত এটার সিজি। তাহলে আমরা এখন দিতে পারি এখান থেকে 150, এখানে ওয়েট দিই, এই ওয়েট, হ্যাঁ, ওকে। তাহলে ফোর্স দেওয়া শেষ। এখন ফোর্সের পরে আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে এই কাইনেটিক ডায়াগ্রামটা ড্র করতে হবে। তাহলে কাইনেটিক ডায়াগ্রাম যদি ড্র করি, এই অবজেক্ট আঁকলাম, তাহলে এখন কথা হচ্ছে এই জি, আমরা তো কাইনেটিক ডায়াগ্রাম সব জি দিয়েই আঁকি, তাই না? তাহলে জিটা এখন কোন দিকে যাবে? একটু আগেই তোমাদের দেখালাম যে ধরে নাও এই লিঙ্ক যেহেতু দুই প্রান্তে লাগানো আছে, মনে করে নাও এই কমপ্লিট পোর্শনটা এই জি দিয়েই কাজ করে, এটা ছোট একটা পার্টিকেলের মতো হয়ে গেল। তাহলে এই হচ্ছে তোমার লিঙ্ক। এত ছোট কনসিডার করতে পারো, আমি বড় করে আঁকছি, হ্যাঁ, নিচের অংশ মনে করো নাই, আবার আঁকি বেটার। তো এই হচ্ছে তোমার লিঙ্ক। তাহলে লিঙ্ক যদি এই ডানে বামে ঘোরাফেরা করে, তাহলে এই পয়েন্ট কি করবে? এই জি পয়েন্ট কেমন ভাবে ঘুরবে? জি পয়েন্ট সার্কুলার ভাবে ঘুরবে না? তাহলে সার্কুলার ভাবে ঘুরলে কয়টা দিতে হবে? অ্যাক্সিলারেশন, মাস ইনটু অ্যাক্সিলারেশন কয়টা দিতে হবে? দুটো দিতে হবে না? তো দুইটা দিতে হবে, নরমাল আর ট্যানজেনশিয়াল। আচ্ছা, এই দিলাম, এটা দিলাম ট্যানজেনশিয়াল, যেহেতু সার্কুলার পাথে ঘুরবে, এটা হচ্ছে ট্যানজেনশিয়াল। নরমাল দিব, নরমালের ফর্মুলা বলতে পারবা কেউ? নরমাল অ্যাক্সিলারেশনের b²/r, ভেরি গুড। আর কত? আর এখানে এই প্রবলেমে 150 হবে। আর তো আসলে লিংকের ডিসটেন্স, এই আগের প্রবলেমটা ভুলে গেলাম, আগের প্রবলেমটা দেখো, আগের প্রবলেমে আর কোনটা ছিল? আর হচ্ছে দড়ির ডিসটেন্স, এই দড়ির, এই লিংকের, জাস্ট এই লিংকের ডিসটেন্স, এই দড়ির, দড়ি ছিল 0.4, আমরা দেখো এই প্রবলেমে কিন্তু 0.4 ধরে করেছি, আর হচ্ছে 0.4। তাহলে এই ক্ষেত্রেও ঠিক তাই হবে, এই ক্ষেত্রেও আর হবে এই লিংকের এই অংশটা, এক্ষেত্রেও আর হবে এই লিংকের অংশটা, মানে এই যে এখানে যদি লিংকটা, এই লিংকের যতটুকু এই বিই, এটাও তো ঠিক ততটুকুই, তো এটা ধরো এই জায়গায় এই পরিমাণ, তাহলে এইটুকু হবে না? আর লিংক, যদি লিংকটা এখানে, লিংকটাকে মনে করো এখান থেকে ডাইরেক্ট এখানে চিন্তা করো, জি পয়েন্টে চিন্তা করো, ওই একই সমপরিমাণ লিংক, তাহলে এই লিংকের ডিসটেন্সটাই তো মূলত আর, তাই না? কিন্তু কত এটার ভ্যালু আছে প্রবলেমে? না স্যার, বের করে নিতে হবে স্যার। প্রবলেমে কি এই লিংকের সাথে রিলেটেড কোনো কিছু চেয়েছে, যে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার ভেলোসিটি? কারণ আমরা এটি আর এন যদি ভাঙি, তাহলে তো অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার ভেলোসিটি এগুলো আসে, তাই না? আচ্ছা, তার আগে তোমাকে বলি, এই লিংকের যেহেতু কোনো ডেটা দেয়া নাই লিংকের, এই লিংক ধরে নাও, এই যে আমরা এই বারটা দেখতে পাচ্ছি, এটা 450 মিলিমিটার, তাই না? হাইট 450 মিলিমিটার। এই লিংক ধরে নাও
50 মিটার, 50 মিটার, এই লিঙ্কটা যদি হয় 50 মিটার, আর সাইজে এখানে ছোট দেখা যাচ্ছে 50 মিটার, আমি তো জানি না আসলে কত 50 মিটার, তাহলে সেক্ষেত্রে তো একটা আর এর ভ্যালু পেলাম। এই লিঙ্কটার ভ্যালু যদি হয় ইনফাইনাইট, মানে আমি তো জানি না ইনফাইনাইট হলে কি হবে, এ এন কম্পোনেন্টটা কি হবে আমাকে বলতে পারো? নরমাল কম্পোনেন্ট এ এন এখানে লিখি, 0 হয়ে যাবে স্যার। 0 হয়ে যাবে স্যার। 0 হয়ে যাবে না? জি স্যার। এন ভি স্কয়ার বাই আর, তাহলে আর যদি হয়ে যায় ইনফাইনাইট তাহলে এন কম্পোনেন্ট কিন্তু আসলে নাই। হ্যাঁ, এখন তোমাদের আরেকটু এখানে বলে রাখি যে তুমি যখন কোনো স্ট্রেইট পাথের ক্ষেত্রে একটা অবজেক্ট স্ট্রেইট পাথে মুভ করছে, যখন এটা নিয়ে কাজ করো তখন তো আমরা ডাইরেক্ট একটা অ্যাক্সেলারেশন দিয়ে দিই, তাই না? একটা অ্যাক্সেলারেশন দিয়ে দিই না? জি স্যার। আসলে এখানে ধরা হয় দুইটা অ্যাক্সেলারেশনই, যে একটা অ্যাক্সেলারেশন ওকে, আরেকটা ধরা হয় সেন্টারের দিকে, কিন্তু সেন্টারের দিকে এটা কত রেডিয়াস, কত রেডিয়াস আমরা জানি না, কত রেডিয়াস আমরা জানি না, ইনফাইনাইট রেডিয়াস। তাহলে ইনফাইনাইট রেডিয়াস হলে এই কম্পোনেন্ট তখন হয় 0, এই কম্পোনেন্টকে তখন 0 মনে করা হয়। এখন আমি এতগুলো কথা বলার অর্থ হচ্ছে আরেকটা কথা বলে রাখি এর মাঝে, ধরে নাও এই যে পৃথিবী, আমরা তো পৃথিবীর উপরের পাশে, উপরের সারফেসে আছি, তাই না? উপরে আছি না আমরা, উপরের দিকে, পৃথিবীর সারফেসে তো আমরা, আর পৃথিবীর সেন্টার। তাহলে আমরা এই ধরো ডুয়েট দিয়ে হাঁটছি বা যে কোনো মাঠের মধ্যে হাঁটছি, আমরা কিন্তু আসলে স্ট্রেট পাথে হাঁটছি না। পৃথিবীর ক্ষেত্রে চিন্তা করো, পৃথিবীটা যদি এরকমই হয়, এইরকম এই ডিমের মতো বা সার্কেলের মতো হয়, তাহলে আমরা কি স্ট্রেট পাথে হাঁটছি? ডুয়েটের মাঠের মধ্যে দিয়ে হাঁটছি, আমরা কি স্ট্রেট পাথে হাঁটছি? স্ট্রেট পাথে হাঁটছি কিনা এটা হচ্ছে কথা। তোমাদের কি মনে হয় স্ট্রেট পাথে হাঁটছি? যদি পৃথিবী এরকম তুমি বিশ্বাস করে থাকো যে পৃথিবী এরকম এই গোলাকার। স্যার আমরা কার্ভ পাথে হাঁটি, কিন্তু কার্ভটা অনেক বড় রেডিয়াসে, যার কারণে আমরা বুঝতে পারি না। বড় মানে আমাদের কাছে এগুলো কার্ভের কোনো সেন্সই নাই, আমাদের কাছে এগুলো সব স্ট্রেট, কারণ আমরা এতই ছোট পৃথিবীর তুলনায়, এতই ছোট যে আমরা এগুলো হাঁটলে আসলে যে এটা কার্ভ এটা সেন্স করার কোনোই নেই। যাই হোক, আমি যত কথা বলতেছি এটার একটাই কারণ, তোমরা বুঝতেই পেরেছো যে কি আমি লিখবো, সেটা হচ্ছে আমি এখানে জানি না এই লিঙ্কের যে কতটুকু লিঙ্ক কত বড়, এই লিঙ্ক কি আসলে 2 কিলোমিটার, আসলে 5 কিলোমিটার, আমি জানি না, এবং কোনো ডেটাও দেয়া নাই। এটা হচ্ছে আরেকটা কথা। আরেকটা কথা হচ্ছে যদি এখানে বলতো যে আলফা বের করেন, ওমেগা বের করেন, তাহলে সেক্ষেত্রে আমি এটি বা এন এগুলাকে আমার ভাঙার প্রয়োজন হতো, তাই না? ভেঙে আমি লিখতাম আর আলফা ওমেগা স্কোয়ার আর, যদি এগুলো বের করতে বলতো। এগুলো বের করতে বলে নাই এবং তার সাথে লিঙ্কের কোনো ডিস্টেন্স রেডিয়াসও দেয়া নাই, তাহলে কেন আমি ওই ভেজালে যাব? যেহেতু এগুলো বের করতে বলে নাই, তার মানে আমার এটা এটি আর এন কে তো আমি ভাঙবই না। এখন কথা হচ্ছে আমি তখন আমি এরকম মনে করে নিতে পারি, যেহেতু কোনো ডেটা দেয়া নাই, এ ধরনের কোনো কিছু চাই নাই, তার মানে আলটিমেটলি এখানে লিঙ্ক আসলে কতটুকু, লিঙ্ক ইনফাইনাইট, লিঙ্ক আসলে ইনফাইনাইট। আমি এখানে জানিও না লিঙ্ক আসলে কত বড়, হয়তো এখানে পিকচারে মনে হচ্ছে খুব ছোট, হতে পারে এটা এই পিকচারের সাইজ দিয়ে এখানে দিয়ে দিল এটা 500 কিলো, কি করবা? তো লিঙ্ক হচ্ছে এখানে ইনফাইনাইট মনে করে নিব, কেননা মনে করে নিব কোনো ডেটা নাই, এবং তুমি এটাকে বের করবা কিভাবে? তোমার বের করার কোনো স্কোপ নাই, তুমি করে দেখো, বের করতে পারবে না, কারণ তোমার সাফিসিয়েন্ট যে সাপ্লাই ডেটা সাফিসিয়েন্ট না, যেগুলো দিয়ে তুমি লিঙ্কের ডিস্টেন্স বের করতে পারো বা কিছু কাজ করতে পারো, আলটিমেটলি পারবে না। তার মানে আমি বোঝাতে চাচ্ছি আমরা মনে করতে পারি এটা সার্কুলার পাথে মুভ করছে, দ্যাটস গুড, মনে করতে আপত্তি নাই, কিন্তু যেহেতু লিঙ্কের কোনো ডিস্টেন্স দেয়া নাই, সেহেতু আমরা এখানে আর ওই নর্মাল কম্পোনেন্ট নিব না। আর নর্মাল কম্পোনেন্ট নিতাম ভি স্কোয়ার বাই আর, আর যেহেতু জানি না, ধরে নিলাম আর ইনফাইনাইট, আমি জানি না লিঙ্ক, তার মানে নর্মাল কম্পোনেন্ট থাকবে না। এটা একটা ট্রান্সলেটরি মোশনের মতো, এটা অনেকটা ঠিক এরকম মোশনের মতো, একদম ডাইরেক্ট এদিকে এরকম নামবে, এরকম ভাবে চিন্তা করে নিচ্ছি। যদি লিঙ্কগুলো বড় হতো তাহলে ওরকমটা কাজ হতো। আমার কথা কি কিছুটা ধরতে পেরেছো তোমরা? এটা সার্কুলার, আগের প্রবলেমের মতোই সার্কুলার, কিন্তু আগের প্রবলেমের আমরা দুটো কম্পোনেন্ট চিন্তা করেছি, এখানে দুটো কম্পোনেন্ট চিন্তা করছি না।
কেন করছি না? কারণ আগের প্রবলেমে এই যে এই 0.4 দেয়া আছে, দড়ির দৈর্ঘ্য দেয়া আছে, দড়ির দৈর্ঘ্য থেকে আমরা বুঝতে পারলাম যে এটা সার্কুলার। এখন যদি আমি এটাকে সার্কুলার বলি, কেউ যদি তোমরা আপত্তি করে বসো যে এটা আপনি কিভাবে সার্কুলার বলেন, কারণ আপনি লিঙ্কের দৈর্ঘ্য জানেন না। লিঙ্ক যদি 10 কিলো লিঙ্ক হয়, 10 কিলোমিটারের এইরকম লিঙ্কের দৈর্ঘ্য হয়, তাহলে তো এটা সার্কুলার থাকবে না। যেমন আমরা পৃথিবীর উপর দিয়ে হাঁটছি, যে অনেক বড় দানব দূরে থেকে দেখতেছে, সে মনে করতেছে আমি কার্ভ পাথে হাঁটছি, বাট আসলে তো আমি কার্ভ না, আমার জন্য ওগুলো স্ট্রেট। আমার 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 যতটুকু আমি হাঁটছি সেই তুলনায় পৃথিবী ওই সেন্টার পর্যন্ত রেডিয়াস অনেক দূর। তো আলটিমেটলি আমি হাঁটছি 1 কিলো আর আমার সেন্টার পর্যন্ত ডিস্টেন্স হয়ে গেছে 5000 কিলো। তো আলটিমেটলি তো আমার কাছে ওটা ইনফাইনাইট। তো আলটিমেটলি আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে ওই নরমাল কম্পোনেন্ট দেওয়ার প্রয়োজন নাই। নরমাল কম্পোনেন্ট আমরা দিব না, কেননা প্রথমত কোনো ডেটা নাই। যদিও প্রবলেমে বলে দিতে পারতো ইগনোর করতে, যে লিঙ্কের ডিস্টেন্স ক্যান বি ইগনোরড বা এরকম কিছু। ওয়েট ইগনোর করতে বলা হয়েছে, যে ওয়েট নাই এবং লেংথের কথা কিছু বলাও নাই। তো আলটিমেটলি আমরা এইভাবেই চিন্তা করতে পারি। ঠিক আছে, আমরা নর্মাল কম্পোনেন্ট দিব না, এই হচ্ছে শেষ কথা। আর এখানে অ্যাঙ্গেল হবে 40 ডিগ্রির মতো। এই বিষয়টা তোমরা বুঝতেই পারতেছো, যেহেতু এদিকে যাবে, তাহলে এদিকে গেলে যদি এরকম ভাবে এটা 50 ডিগ্রি মানে এখানেও 50 ডিগ্রি, আলটিমেটলি এটা 40 ডিগ্রি হয়ে যাবে। তোমরা কি কিছুটা ধরতে পেরেছো আমার কথাটা? কিছুটা, যে মানে কেন আমরা একটা শুধুমাত্র অ্যাক্সিলারেশনে একটা কম্পোনেন্ট ব্যবহার করলাম, আরেকটা কেন করলাম না? জি স্যার, এখানে স্যার লিংকের ডিসটেন্সটা স্যার ইনফাইনাইট ধরা হয়েছে নাই, এবং লিংকের ডিসটেন্স ব্যবহার করে কোনো কিছু বেরও করতে বলে নাই, সে ধরনের কোনো কিছু নাই। আমাদের বলা হচ্ছে শুধু টেনশনগুলো বের করো, টেনশন বাই ফোর্সগুলো বের করো, আর কিছুই বলা নেই। তাহলে ফোর্সগুলো বের যদি বলা থাকতো যে এখানে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করো, তাহলে সেক্ষেত্রে আমার লিংকের ডিসটেন্সের প্রয়োজন হতো। আমি ওটাকে ভাঙতাম, লিংকের ডিসটেন্স আনতাম। তোমরা আনতে পারো, আনলে তো আপত্তি নাই। এই আরেক কম্পোনেন্ট বসাতে পারো, বসানোর পরে কিছু দূর আগিয়ে দেখবা কি যে ওই কম্পোনেন্ট থাকে না, মানে জিরো হয় না, ঠিক ক্যালকুলেটরের এরর আসবে। করে দেখতে পারো, আমি ট্রাই করেছিলাম। আচ্ছা, তাহলে আমরা একটু সামনে আগাই। এখন তো ড্র হয়ে গেছে, এখন এফ এক্স এফ ওয়াই মোমেন্ট নিলেই হয়ে যায়। তাহলে এফ এক্স যদি করো, এখানে এক্স এর কম্পোনেন্ট, এটা তো যেহেতু 50 ডিগ্রি, এই যেহেতু এখানে অ্যাঙ্গেল 50, এখানেও যেহেতু অ্যাঙ্গেল 50, আলটিমেটলি এখান থেকে আমরা ওই লিখতে পারি টিবি কস 50, টিসিএফ কস 50, আর এই ডান দিকে এটা কি করে ফেলি, এম এ কস 40 করলাম। এগুলো সবচেয়ে ভালো হয় কি, মানে আমি তো দেখো কি করতেছি, এফ এক্স এফ ওয়াই করতেছি। এফ এক্স এফ ওয়াই না করে তুমি যদি এই সামেশন এরকম করতে পারতা, সামেশন এফ এই ডিরেকশনে দিতে পারতা, এই এরকম একটা ডিরেকশনে দিতে পারতা, তাহলে প্রবলেমটা ইজি হয়ে যেত। আবার সামেশন এফ আরেকটা যদি দিতে পারতা এরকম একটা ডিরেকশনে, তাহলে প্রবলেমটা হয়ে যায়। ওইভাবে করতে পারো, আমি এফ এক্স এফ ওয়াই করে করেছি। বাট যদি এই যে লিঙ্কের সাথে এই অ্যালাইন করে এই নাও কম্পোনেন্ট নাও, তাহলেও ইজি হয়ে যায় প্রবলেম আর তুলনামূলক। তোমরা এরকম করে অ্যালাইন করে নেওয়া জানো না? এগুলো জানো স্যার? এরকম ভাবে স্যার যদি করা হয় তাহলে স্যার ডাব্লিউ তো বাদ পড়ে যাবে স্যার, তাই না? না, ডাব্লিউ বাদ পড়বে কেন? ডাব্লিউ এখানে হচ্ছে 50 ডিগ্রি কোন হয়ে যাবে স্যার আবার একটা? ডাব্লিউ কম্পোনেন্ট আসবে, ডাব্লিউর একটা কম্পোনেন্ট আসবে এইদিকে, এটা তুমি অ্যালাইন করে নিবা, আরেকটা প্যারালাল নিবা, তখন আসবে ডাব্লিউ কম্পোনেন্ট হবে। আর এক্স ওয়াই নিলে ডাব্লিউ আর কম্পোনেন্ট হবে না, ডাব্লিউ ডাইরেক্ট আসবে। আর তখন আর অ্যালাইন করে নিলে সুবিধা হবে যে এম এ ডাইরেক্ট আসবে, তখন আর এম এর কম্পোনেন্ট আসবে না। এই আর কি, মানে কিছু সুবিধা অসুবিধা আছে, যেভাবে ভালো লাগে নিও। বাট ওয়াইজ হচ্ছে এরকম অ্যাঙ্গেল করে নেওয়া, কারণ এরকম আরো প্রবলেম আছে, তো এইভাবে নিলে বেটার। বাট আমি এক্স ওয়াই করে নিছি, ওই অ্যাঙ্গেল করে নেওয়া আছে বোধহয়। যাই হোক, তাহলে এক্স ওয়াই এর অংশগুলো আমরা লিখলাম যে টিবি cos 50 টিসিএফ cos 50 আর এম এ cos 40। এই ডান পাশে। স্যার, হ্যাঁ বলো স্যার এই 40 ডিগ্রিটা একটু বুঝিয়ে দিতেন স্যার, আসলে কিভাবে? আচ্ছা, 40 ডিগ্রি হলো, ধরে নাও এখানে লিঙ্ক ছিল আর এটা হচ্ছে সার্কুলার। জি স্যার। সার্কুলার হলে তাহলে দুইটা কম্পোনেন্ট হবে, একটা কম্পোনেন্ট হবে এটার সাথে ট্যানজেন্ট করে ডাইরেক্ট, জি স্যার। আর আরেকটা কম্পোনেন্ট হবে নরমাল, তাই না, সেন্টারের দিকে? জি স্যার। আচ্ছা,
তাহলে আমি এই যেহেতু একটু ভালো করে ড্র করি, দাও এই তো দুইটা কম্পোনেন্ট, তাই না? একটা কম্পোনেন্ট নিব না, এই তো তোমরা জানো, বাদ দিয়ে দিব। তাহলে এই যে কম্পোনেন্টটা হবে সেটার অ্যাঙ্গেল এখানে কত ডিগ্রি? এই অ্যাঙ্গেল কত? 50 ডিগ্রি স্যার। 50। তাহলে লিঙ্কের অ্যাঙ্গেল 50 হলে এই পুরোটা ড্র করে করতে পারো, আপত্তি নাই। পুরোটা ড্র করি। এটা যদি 50 হয় তাহলে এটা কত? 40। আর এই একান্তর কোণ এটাও 40, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওকে। তাইলে ইয়া হয়ে গেল, এফএক্স এর কম্পোনেন্ট দিলাম। যদিও তোমরা ওই অ্যাঙ্গেল করে নিলে ভালো হতো, অসুবিধা নেই, এইভাবে নিলে হবে না তা না, আমি তো করেছি, হলো। তো টিবি যেহেতু এখানে তিনটাই আননোন, এটাও আননোন জানি না, এটাও আননোন জানি না, আর এখান থেকে তো অলরেডি মাসটা শুধু জানি, অ্যাক্সেলারেশনও জানি না। তো ওয়াই করি, ওয়াই উপরের দিকে পজিটিভ ধরেছি, উপরের দিকে টিবি দুটো কম্পোনেন্ট আসবে, টিবি সাইন 50 আর টিসিএফ সাইন 50, আর ওয়েট নিচের দিকে যাবে। আর এটা যেহেতু এই কম্পোনেন্ট, যদি এর দিকের কম্পোনেন্ট নেই তাহলে নিশ্চয়ই নিচের দিকে চলে আসবে, তাহলে এম এ সাইন 40 লিখলাম। তো এখন ওয়েটটা বসিয়ে দিতে পারি, ওয়েটটাকে ডান পাশে নিয়ে গেলাম, এটাকে বামে নিয়ে আসলাম, তাহলে এটা 9 হয়ে গেল, 9a সাইন 40 থাকলো, আর এটা 9 ইন্টু 9.81 ডান নিয়ে গেলাম, ওইটা ওইটার ভ্যালু mg, এম হচ্ছে 9 আর হচ্ছে g। তো এখন আবার দাও মোমেন্ট নাও, মোমেন্ট এখন জিতে নিতে পারো, বিতে নিতে পারো, এগুলো প্রবলেম করতে করতে আসলে তোমাদের ইয়ে হবে, কনসেপ্টগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে যে কোন পয়েন্টে আমি মোমেন্ট নিলে আমার জন্য বেশি ঝামেলা হবে না। তো আমি এখানে বিতে মনে করেছি ঝামেলা হয় না, কারণ জিতে নেওয়া যায়, জিতে নিলে হয় কি তোমার এই ডিস্টেন্স লাগবে, তখন এখানকার ডিস্টেন্স লাগবে, বের করা যাবে না এমন না, বের করা যাবে, একটু কমপ্লেক্স, তা আমার সহজ হয়ে আছে, আমি কমপ্লেক্স কেন নিব? তা আমি বিতে নিছি, বি সি নিলে একই রকম, জিতে নিলে তখন আবার এগুলোকেও করা যাবে, এগুলো এক্স ওয়াই কম্পোনেন্ট করে এই ফোর্সগুলোকে কম্পোনেন্ট করে তখন ওই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ওভাবেও নেওয়া যাবে, হবে, জিতে নিলেও হবে, সমস্যা নেই। যাই হোক আমি বিতে নিয়েছি, হ্যাঁ, বিতে যদি নেই তাহলে এই পয়েন্টে নিলাম, এখানকার সবগুলোই হয়ে যাবে। আর টিসিএফ এর দুটো কম্পোনেন্ট হবে, একটা কম্পোনেন্ট হবে এই বরাবর, আরেকটা কম্পোনেন্ট হবে এই বরাবর। তো এই বরাবরের যে, কারণ এখন কম্পোনেন্ট সারা ভাগ করে, যদি কম্পোনেন্ট ভাগ করে না নাও অসুবিধা নাই, না নিলেও চলবে, সেক্ষেত্রে তোমার এই পয়েন্ট থেকে এটা লাইন অফ অ্যাকশন চিন্তা করলে, এটা লাইন অফ অ্যাকশন যদি চিন্তা করি, এই ডিস্টেন্সটা লাগবে ডাইরেক্ট। তো এই ডিস্টেন্স বের করা একটুখানি কঠিন, একবারে কঠিন তা না, যেহেতু এটা জানা আছে, এই অংশটা বের করতে হবে, আর অ্যাঙ্গেলটা জানা আছে, করা যেত। তো যাই হোক আমি কম্পোনেন্ট করে করেছি। দেখো আমি লিখেছি টিসিএফ সাইন 50, সাইন 50 মানে এটার লম্বা কম্পোনেন্ট, ইন্টু তার সাথে 450 মানে 0.45, আর তারপরে ডব্লিউ লিখেছি। আর এখানে আরেকটা কম্পোনেন্ট এদিকে নিলে তো এটার কোনো পারপেন্ডিকুলার ডিস্টেন্স পাবো না, এই পয়েন্ট থেকে কোনো পারপেন্ডিকুলার ডিস্টেন্স নেই, ডাইরেক্ট এটা সোজা আছে, কোনো পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে না, তার মানে এই অংশের মোমেন্ট খুব একটা লাভ হবে না নিয়ে। যাই হোক, আর এখানে যেটা হচ্ছে এই ডব্লিউর সাথে ক্লকওয়াইজ হবে, এজন্য মাইনাস দিয়েছি অর্ধেক, তাই না? এখান থেকে এটা হচ্ছে 225 মিলিমিটারের মতো এই ডব্লিউ পর্যন্ত। আচ্ছা হলো, তারপরে এটা লেফট পাশে ফোর্স হয়ে গেল, ডান পাশে ঠিক একই কাজ করব, দুটো কম্পোনেন্ট নিব, এম এ কজ যেটা হবে সেটা এখানকার কম্পোনেন্ট, এখানেও কম্পোনেন্ট করে নিচ্ছি, বাট বেটার হচ্ছে ডিস্টেন্সটাকে করা, এই কম্পোনেন্ট নেয়া, ফোর্সটাকে না নেয়া, সেটা বেটার। তাহলে এই ক্ষেত্রে এম এ কজেরটা হবে ক্লকওয়াইজ, এটাও হবে ক্লকওয়াইজ। একটা ডিস্টেন্স হবে 225-এর মতো, আর একটা ডিস্টেন্স হবে 150, এগুলো আমাদের জানাই আছে। তাহলে এম এ কস 40 150, আর এম এ সাইন 40 225, এই তো হয়ে গেল। এখন ওই ভ্যালুগুলো বসিয়ে দিব, জাস্ট ডব্লিউ এর ভ্যালু যদি বসাই, তাহলে ডব্লিউ এর ভ্যালু বসাতে পারি 9 × 9.81, বসিয়ে এখানেও বসিয়ে দিলাম। আলটিমেটলি এখন একটু সিম্পলিফিকেশন করব, টিসিএফ থাকবে, এটাকে এই অংশটাকে ডানে নিয়ে যাব, আর এই অংশ যেহেতু 9 কমন আছে তাহলে গুণ টুন করে মোটামুটি এরকম
এই অংশটা আগের মতোই আছে, আর ওই ডান পাশের অংশটাকে 2.336 এ আসে। হ্যাঁ, আর এটা হচ্ছে ডান পাশে গেলে 19 এর মতো পজিটিভ হয়ে যায়। তো এখন দেখো তিনটা ইকুয়েশন, প্রথমে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন এক্স ওয়াই করে বের করলাম, সামেশন এফ সামেশন এক্স সামেশন ওয়াই করে বের করলাম, এফ এক্স এফ ওয়াই করে, আর এটা হচ্ছে এই মোমেন্ট নিয়ে আসলো। তাহলে এই তিনটা ইকুয়েশনকে যদি তুমি ক্যালকুলেটরে সলভ করো তাহলে বের হয়ে যাবে ডাইরেক্ট। যে এই যে টিবি বের হবে 52 এর মতো, টিসিএফ বের হবে 14 এর মতো, আর অ্যাসিলারেশন বের হবে 6.31। তিনটা আননোন, তিনটা ইকুয়েশন খুব সহজে বের হয়ে যাবে। ঠিক আছে, আমার কথা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের বের করতে বলা হচ্ছে লিংকের এইগুলো, ফোর্সগুলো। এই তো শেষ। এই ধরনের কমন প্রবলেম আরও আছে, বাট তুমি যদি ওই যে এই লাইন বরাবর ফোর্স নিতা, এই লাইন আর এদিকে এই দুই কম্পোনেন্ট বরাবর, তাহলে সেক্ষেত্রে আর এই এত বড় 3 ইকুয়েশন এসে তিনটাকে সলভ করার প্রয়োজন হতো না, আগেই অ্যাক্সিলারেশন পেয়ে যেত, সেটাকে ব্যবহার করে ওই টেনশনগুলো বের করতে পারতাম, মোমেন্ট নিলে তখন ইজি হয়ে যেত। যাই হোক, আমাদের লাস্ট প্রবলেম আমরা দেখবো ফার্স্টার, ওটা 40 ডিগ্রি। আচ্ছা, তো দেখো এই 30 নম্বর প্রবলেমটা এখানে বলা হচ্ছে 180 মিলিমিটার রেডিয়াসের ডিস্ক অ্যাট রেস্ট, হ্যাঁ, এটার উপরে আছে। when it is placed in contact with a belt, এই বেল্টের সাথে লাগানোর পরে মুভিং এট কন্ট্যাক্ট উইথ বেল্ট মুভিং এট কনস্ট্যান্ট স্পিড। দেখে এই যে বেল্টটি কনস্ট্যান্ট স্পিডে মুভ করছে, হ্যাঁ, তার সাথে এই ডিস্কটাকে ফিগার দেখে বোঝা যাচ্ছে লাগানো হয়েছে। নেগলেক্টিং দ্য ওয়েট অফ দ্য লিঙ্ক, এই যে লিঙ্কটা রয়েছে এবি, সেই লিঙ্কের ওয়েট নেগলেক্ট করতে হবে আগের মতোই। and knowing that the coefficient of kinetic friction between the disc and the belt, এবং ডিস্ক আর বেল্টের মধ্যে ফ্রিকশন হচ্ছে এটার মিউ কে হচ্ছে 0.4, তাহলে ডিটারমাইন দ্য অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন অফ দ্য ডিস্ক while slipping occurs। মানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন কোনটা? আলফা না? আলফা। আলফা হবে যখন ডিস্ক ঘুরে, স্লিপিং মানে স্লিপ করতেছে, ঘুরতেছে, এই আর কি। স্লিপিং অবস্থায়, নো স্লিপ মানে স্লিপ করবে না, জাপটে ধরে রাখবে, আর স্লিপিং মানে স্লিপ করবে। যাই হোক, তো ডিটারমাইন দ্য অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন অফ দ্য ডিস্ক হোয়াইল স্লিপিং অকার্স, মানে ডিস্ক যখন ঘুরতে থাকে বা স্লিপ করে তখন এইটার বের করো, কি বলে, এই অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বের করো। তাহলে আমাদের কাজ হচ্ছে যেহেতু ডিস্কের অ্যানালাইসিস, তাহলে ডিস্কের ফ্রি বডি আঁকো। ডিস্কের ফ্রি বডি আঁকি, এই যে ডিস্কের ফ্রি বডি কি দিব? ডিস্কের ওয়েট দিব। ডিস্কের ওয়েট তো নেগলেক্ট করতে বলে নাই, তাই না? নাকি লিংকের স্যার বলছে এটা ওয়েট দিতে হবে, তাহলে ওয়েট তো জানিও না। আচ্ছা, অসুবিধা নাই, না জানলে ওয়েট তো আর অমিট করার কোনো সুযোগ নেই। আচ্ছা, তাহলে দিলাম, আর লিঙ্কেরটা দিয়ে দিই। লিঙ্ক তো লিঙ্কে ধরে রাখতেছে, তার মানে অনেকটা ধাক্কা দিয়ে ধরে রাখতেছে, এরকমই আমি এভাবে দিলাম টিএবি, এবং এটা 60 ডিগ্রি, তোমরা বুঝতেই পারতেছো। আর যেহেতু এখানে টাচ করে আছে, তাহলে নর্মাল ফোর্স আসবে, রিঅ্যাকশন ফোর্স যেটাকেই বলো, নর্মাল ফোর্স আসবে, নর্মাল ফোর্স। আর ফ্রিকশন হবে, তাই না? ঘুরবে, ফ্রিকশন হবে। তাহলে ফ্রিকশন ডিরেকশনটা কোন দিকে দিব? ফ্রিকশন ডিরেকশনটা তোমাদের কি সেন্স বলে বলো তো? নিচের দিক। নিচের দিক। এরকম দিব না এদিকে দিব? কোনটা? উপরেরটা না নিচেরটা? নিচের দিক। এটা উপরেরটা স্যার। উপরেরটা স্যার। তোমাদের কনসেপ্ট একদমই ঠিক আছে, কিন্তু একটু চিন্তা করতে হবে আমাদের আরেকটু এইভাবে ডিপলি। সেটা হচ্ছে যে এই কথা ঠিক আছে, যদি ডিস্কটা নিজে ঘুরতো তাহলে তোমাদের কথা ঠিক আছে, কিন্তু এখানে পাশে বেল্ট দিয়ে যেহেতু বেল্টের হেল্প নিয়ে ঘুরতেছে, তাহলে আমরা এখন আসলে ফ্রি বডিটা সরাসরি ডিস্কে না এসে বেল্ট থেকে ড্র করলে ভালো। বেল্ট থেকে ড্র করলে ওয়াইজ। তাহলে আমরা বেল্টের কথা চিন্তা করো, বেল্ট কিন্তু ঘুরতেছে, ডিস্ককে ঘোরাচ্ছে সে। ডিস্কে পরে আসি, আগে বেল্টে যাই। এই বেল্ট আমি ড্র করলাম, বেল্টের মুভমেন্ট কোন দিকে? উপরের দিকে স্যার। উপরের দিকে। জি স্যার। বেল্টের মধ্যে কত ফ্রিকশন কাজ করবে? ডিস্ক বেল্টকে ফ্রিকশন দিবে কোন দিকে? উপরের দিকে দিবে। বেল্ট উপরের দিকে যেতে কি চাইবে? ও না যাক, তাই না? ডিস্ক তাকে কি ফ্রিকশন দিবে না? ডিস্ক বেল্টকে
তাহলে বেল্টের ফ্রি বডি মনে করে ড্র করতেছি, বেল্টের ফ্রি বডি বেল্টের উপরের দিকে যাবে, ভেলোসিটি উপরের দিকে দিয়েছি, ফ্রিকশন কোন দিকে দিব? বেল্টের ফ্রিকশন ওই দিকে দিব, এরকম নিচের দিকে ডিস্ক তাকে ধাক্কা দিচ্ছে, না ডিস্ক স্যার, তাকে বাধা দিচ্ছে, বাধা দিচ্ছে। তাহলে এই যে- বাধা দিচ্ছে স্যার। আচ্ছা, বেল্টের ফ্রিকশন এইদিকে। এখন বেল্ট আর ডিস্ক টাচ, তুমি তো জানো যে যদি আমরা এরকম এই দুটো বল লাগানো আছে, এই বলকে যদি একটা তার দিয়ে লাগানো থাকে, তাহলে এই বলের যখন ফ্রি বডি ড্র করব তখন আমরা দিব এরকম, এদিকে টেনশন, আর এই বলের ফ্রি বডি যখন ড্র করব তখন কি দিব? এদিকে টেনশন, সরি এদিকে টেনশন, এবং এই ভ্যালুটা একই, তাই না? জানো তো। তাহলে ফ্রিকশন কিন্তু বেল্ট থেকে এসেছে, এই যে বেল্টের ফ্রিকশন কিন্তু আঁকছি, তাহলে বেল্টের ফ্রিকশন যদি এই নিচের দিকে দেই, এখানে ফ্রিকশন কোন দিকে দিব বলো? উপরের দিকে হবে স্যার। এই দিকে না? স্যার উপরের দিকে হয়। কারণ হচ্ছে কি, যদি ডিস্ক নিজে ঘুরতো, বেল্ট থেমে থাকতো, তাহলে ডিস্ক থেকেই সবকিছু, যেহেতু ডিস্ক পাওয়ার, সোর্স অফ পাওয়ার, তখন তোমরা যেটা বলেছিলা সেটাই, কারণ ডিস্ক ঘুরতে যাবে, বেল্ট ঘুরতে দিতে চাইবে না, তখন ফ্রিকশন উল্টো দিকে হতো। মানে প্রথমে আমরা যেভাবে চিন্তা করেছিলাম যে এই ডিস্কটা যদি ঘুরতো, বেল্ট তাকে বাধা দিত, কিন্তু বেল্ট কিন্তু বাধা দেয়নি, বাধা মূলত ডিস্ক দিয়েছে, বেল্ট ঘুরছে, তার হেল্পে বাধা দেওয়ার ইয়েতে বাধা দিয়ে আটকে রাখতে পারতেছে না, স্লিপ করতেছে সেও। তাহলে কি বুঝতে পারলাম আমি ফ্রিকশনটা এইদিকে কেন দিয়েছি, নিচের দিকে? ক্লিয়ার? জি স্যার। স্যার আরেকবার একটু বলেন। আচ্ছা, আমরা যদি একটা ডিস্ক, একটা গ্রাইন্ডিং হুইল ঘুরছে, এখানে একটা বেল্টের মতো আছে বা একটা ইয়ার মতো আছে, এবং এটা ঘুরতেছে, এটা ঘুরতেছে, আমরা দেখলাম। তাহলে এখন যদি এই ডিস্কের ফ্রি বডি আমরা ড্র করি, খুব স্বভাবতই যেহেতু এই ডিস্কটি ক্লকওয়াইজ ঘুরতেছে, তার মানে ডিস্কটি এদিকে যেতে চাবে, এদিকে ঘুরতে চাবে, আর এই বেল্টটা তাকে কি করবে? বাধা দিবে। তাহলে আমরা এইভাবে নর্মাল ফোর্স দিতে পারি আর বাধা দিতে পারি এদিকে, যে না বেল্ট ঘুরতে চাইবেও ঘুরতে দিবে না, ফ্রিকশন হবে এই ডিরেকশনে, ফ্রিকশন আর নর্মাল। এই তো, এটা হচ্ছে আমাদের জেনারেল কনসেপ্ট, এভাবে আমরা দিয়ে থাকি। যদি ডিস্ক নিজে ঘুরে তাহলে এটা, হ্যাঁ, ডিস্ক নিজে ঘুরে এবং এই ডিস্কের ঘূর্ণনকে কেউ বাধা দেয়, সেক্ষেত্রে আমরা এইভাবে ড্র করি। কিন্তু এক্ষেত্রে বিষয়টা ওরকম না, এক্ষেত্রে বিষয় হচ্ছে এই বেল্ট নিজে ঘুরছে, বেল্টকে বরঞ্চ বাধা দিচ্ছে ডিস্ক, তাহলে আমাদের বেল্ট থেকে ফ্রি বডিটা আসতে হবে। ফ্রি বডি ডায়াগ্রামের ড্রটা আমরা বেল্ট থেকে শুরু করব। তাহলে বেল্টেরটা আঁকো, এই ধরো আমি বেল্ট আঁকলাম, বেল্ট এঁকে বেল্ট কোন দিকে যাচ্ছে? বেল্ট যাচ্ছে উপরের দিকে, তাহলে বেল্টের ফ্রিকশন কোন দিকে হবে? নিচের দিকে। বেল্টকে বাধা দিচ্ছে, উপরের দিকে যেতে দিতে চাইবে না, ফ্রিকশন নিচের দিকে। তাহলে এই ফ্রিকশন যেহেতু এখানে নিচের দিকে, তাহলে ডিস্কেরটা যখন আঁকবো তখন এটাকে কি করতে হয়? উল্টিয়ে দিতে হয় না? এই জাস্ট উল্টোটা দিতে হয়, এ কথাই বলতে চাচ্ছিলাম। যেমনটা তোমরা ওই যে বলের উদাহরণ দিয়ে দেখলাম, যে দুটো বল যদি এরকম কানেক্টেড থাকে, তাহলে এই একটা বলের বাম পাশের বলের ফ্রি বডি ড্র করলে তোমরা এইদিকে দাও, আর ডান পাশের বলেরটা আঁকলে কি করো? এই টেনশনকে কি করো? উল্টে দাও না, উল্টো দিকে দিয়ে দাও। বা যদি এরকম দুটো বক্স পাশাপাশি থাকে, এরকম দুটো বক্স পাশাপাশি থাকে, উপরের বক্সকে যখন তুমি ড্র করো, তখন উপরের বক্সকে চিন্তা করো যে এই নিচের বক্স তাকে রিয়াকশন দিচ্ছে, সেও একটা তাই না? আবার সরি, এই উপরের নিচের বক্স তাকে রিয়াকশন দিচ্ছে, আবার যখন নিচের টাকো তখন তো ওই রিয়াকশনটাকে উল্টো করে দাও। আমি কি তোমাদেরকে মোটামুটি বোঝাতে পারলাম যে ফ্রিকশন ডিরেকশনটা আমি কেন লিখে দিয়েছি? জি স্যার। আর যারা না বুঝতে পেরেছে আমাদের সাথে কনসাল্ট করে নিতে পারে। আচ্ছা, তাহলে আমাদের ফ্রি বডি হয়ে গেল, ফোর্সের ফ্রি বডি শেষ। এখন আমরা কাইনেটিক ডায়াগ্রামটা ড্র করব। কাইনেটিক ডায়াগ্রামটা ডানে বামে উপরে নিচে, এদিকে ডিস্কের একটা মুভমেন্ট আছে উপরে নিচে, আর ডানে বামে একটা মুভমেন্ট, তাই না? স্যার কেউ একজন মাইক্রোফোন অন করে রাখছে মেবি। আচ্ছা, তা আমি ব্যবস্থা করে নিচ্ছি, কিন্তু আমি বলতেছি ডিস্ক না, এখানে সবারটাই তো বন্ধ করে হয়ে গেছে, হয়তো করে দিয়েছে, যাই হোক ভালো হয়েছে, থ্যাংক ইউ। তা আমি বলতেছি যে তাহলে কি হলো, ডিস্কের উপরে নিচে আর ডানে বামে মুভমেন্ট আছে নিশ্চয়ই, তাই না? কাইনেটিক ডায়াগ্রামে, কাইনেটিক ডায়াগ্রাম আমরা এইভাবে আঁকবো কি? কাইনেটিক ডায়াগ্রাম এভাবে দিব যে ডানে বামে ডিস্কের মুভমেন্ট আর ডিস্কের মুভমেন্ট উপরে নিচে, তাই না? না স্যার, এটা তো ঘুরবে ডিস্কটা। তাহলে ঘুরবে তো বলতে হবে, এই যে ঘুরবে, এদিকে ঘুরবে, আর তো
শুধু ঘুরবে, মোমেন্ট, আর কিছু নেই কাইনেটিক ডায়াগ্রাম। এম এ কিছুই নাই, এম এ টেমে নাই, শুধু ঘুরবে। যদি এই লিঙ্ক থেকে সরে যেত, ডানে বামে মুভ করতো, তাহলে এম এ দিতাম যেদিকে কিছুটা সরে গেল, কিন্তু সেরকম সুযোগ নেই। তো যাই হোক, এখন আমরা ওই আগের মতোই এফএক্স করো। এফএক্স করলে এখানে ফোর্স কোনটা, এন, আর এদিকে টিএবি cos 60, আর যেহেতু ডিস্ক ডানে বামে মুভ করছে না তাহলে 0, তাহলে টিএবি cos 60 ইকুয়াল এন। আবার ইয়াটা করো, ওয়াই করো, ওয়াই হলে ডব্লিউ নিচে আর এফ উপরে, আর এটার একটা কম্পোনেন্ট আসবে, তাহলে এফ দিলাম উপরের দিকে, টিএবি সাইন 60 দিলাম, আর ডব্লিউ মাইনাস। তাহলে এখান থেকে এফ ইকুয়াল মিউ কে এন বসাতে পারি, আর এই অংশটা থাকলো, আর ডব্লিউ ইকুয়াল এমজি বসাতে পারি। এগুলোর ভ্যালু বসিয়ে দিই। টিএবি সাইন 60 এক পাশে রাখলাম, আর এটার ভ্যালু 0.4 দিলাম, আর এমজি কে বসিয়ে দিলাম। এম হচ্ছে জানি না, জানা নাই, আর জি হচ্ছে 9.81। এই তো হয়ে গেল। এখন দেখো এই দুটো ইকুয়েশনে টিএবি কমন। আমি টিএবির কোনো কিছু বের করতেও বলে নাই, আমি এই দুটো ইকুয়েশন ব্যবহার করে টিএবি কে ভ্যানিশ করে দিতে পারি। হ্যাঁ, টিএবি কে ভ্যানিশ করতে পারি, ভাগ দিয়ে দিলাম। ইকুয়েশন যেটা যদি হয় 1 আর এটা 2 ডিভাইডেড বাই 1 যদি করি, যে দ্বিতীয়টা থেকে প্রথমটা যদি ভাগ দেই, তাহলে সাইন বাই কজ হয়ে যাবে tan 60, আর এটা 9.81, m 0.4 উপরে থাকবে, আর এই শুধু n নিচে থাকবে। ঠিক আছে, তো tan 60 ভ্যালু বসাতে পারি এখান থেকে সরাসরি। একটু আর গুণন করে দিলাম। tan 60 হচ্ছে 1.732 n, আর 9.81 m, আর 0.4। এই অংশ করে হয়ে গেল। আলটিমেটলি এখান থেকে n ইকুয়াল 4.60 m। এই সিম্পলিফিকেশনটা আমি কেন এনেছি তোমরা একটু পরে বুঝতে পারবে, কেননা আমাদের এখানে আননোন হয়ে যায় অনেক, কিন্তু ইকুয়েশন থাকে কম, কারণ আমরা ইকুয়েশন মেইনলি আনতে পারি তিনটা। এক্স দিয়ে একটা ইকুয়েশন, ওয়াই দিয়ে একটা ইকুয়েশন, মোমেন্ট দিয়ে একটা ইকুয়েশন, বা বিভিন্ন পয়েন্টে মোমেন্ট নিলে হয়তো আরো ইকুয়েশন আসবে। বাট এই ক্ষেত্রে তো বিভিন্ন পয়েন্টে কোথায় মোমেন্ট নিব, এখানে যদি বি পয়েন্টে মোমেন্ট নিতে চাই, এই লিঙ্কের কোনো ডিসটেন্স দেওয়া নাই, আমি জানতেও পারবো না, সুযোগ নেই। তার মানে আলটিমেটলি আমার ইকুয়েশন এখানে তিনটা, তাহলে বেশি আননোন রেখে লাভ নাই। এই জন্য কিছু সিম্পলিফাই করে আননোন এখন দুটো আননোন আছে, দুই ইকুয়েশন আর আননোন দুটো, এন আর এম। টিএবি নাই, টিএবি অলরেডি ভ্যানিশ করে ব্যবস্থা করেছি, একটা ইকুয়েশন এনেছি। আচ্ছা, এখন আমরা মোমেন্ট নিতে পারি। এ পয়েন্টে মোমেন্ট নিব সেন্টারে। এই পয়েন্টে মোমেন্ট নিলে অ্যান্টি ক্লকওয়াইজ নেই, যদিও ডিস্ক ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি মোমেন্ট নেই, ফোর্সের এখানে কি হবে, এই পয়েন্টে মোমেন্ট নিলে এই ওয়েট আর লিঙ্কের এই অংশটা ভ্যানিশ হয়ে যাবে, আর এন এর অংশটাও ভ্যানিশ হয়ে যাবে, কারণ এন মোমেন্ট নেওয়ার সুযোগ নেই, কারণ পারপেন্ডিকুলার ডিসটেন্স নেই, শুধুমাত্র এফ এর অংশটা আসবে, এফ ক্লকওয়াইজ ইন্টু আর। তাহলে এরকম লিখলাম, যেহেতু আমি অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরেছি, তার মানে মাইনাস এফ, মাইনাস দিলাম এই জন্য, আমার যেহেতু এখানে ক্লকওয়াইজ, তাহলে মাইনাস এফ ইন্টু 0.18, 180 mm আছে 0.18, আর এদিকে শুধু রোটেশন, রোটেশন ক্লকওয়াইজ, তাহলে দিলাম মাইনাস। আর তোমরা জানো রোটেশন হলে কি লিখতে হয়, এটা একটা মোমেন্ট অনলি, আই আলফা, তাই লিখলাম। এ পর্যন্ত যদি ঠিক থাকে তাহলে তো প্রবলেম হয়েই গেল। এখন আমরা হ্যালো স্যার। হ্যাঁ বলো স্যার, মোমেন্টটা আরেকবার বলতেন স্যার। আমরা এর আগে বলেছি যে যদি শুধু রোটেশন হয়, পিওর রোটেশন, এই যে এখানে তুমি তো একটু আগে বললা যে ডিস্কটা শুধু ঘুরবে, তাহলে ডিস্কটা ঘুরে, তাহলে যে আমি ঘোরার ডিরেকশন দেখালাম, ঘুরলে তার কোনো এক্স, এম এ এম এ এম এ এক্স, এম এ ওয়াই এগুলো কিছু থাকে না। এম এ এক্স মানে ডানে বামে সরা, এম এ ওয়াই মানে উপরে নিচে সরা, এটা শুধু সরতেছে না, শুধু ঘুরতেছে, টর্ক আছে, মোমেন্ট আছে। তাহলে এই মোমেন্টের ভ্যালু হচ্ছে আই আলফা, এটা আমরা আগের ক্লাসে করেছিলাম। হ্যাঁ, 2 ক্লাস আগে দেখবা আমি এরকম একটা ডেভেলপ করেছি। জি স্যার। ইকুয়েশন থেকে, সেখান থেকে আই আলফা লিখেছি, যে ডান পাশে যেহেতু শুধু মোমেন্ট আছে, তাহলে মোমেন্টের জায়গায় আই আলফা লিখলাম। যেহেতু এক্স এক্স ওয়াই করেছি, দেখেছো এখানে 0 লিখেছি, যেহেতু কোনো ডানে বামে মুভমেন্ট নাই লেখা, তো আই আলফা লিখলাম। তাহলে ডিস্কের আই হচ্ছে হাফ এম আর স্কোয়ার, তোমরা নেট থেকেও দেখতে পারো বা বইতেও আছে, হাফ এম আর স্কোয়ার, আর আলফা তো আলফাই। তাহলে বসাও, হাফ যেটা বলছেন ওইটা একটু, কোনটা, এই যে এটা? জি স্যার, হাফটা একটু ক্লিয়ার করলে। এর ক্ষেত্রে স্যার এটা প্রমাণ দেখাতে পারবো না, কেননা প্রমাণ দেখানোর সুযোগও নাই, তোমার আমি নেট থেকে দেখাই দিতে পারি। জি আসলে স্যার আমরা ওই সিলিন্ডারের ক্ষেত্রেও হাফ ইউজ করি, ঠিক আছে? সিলিন্ডারের ক্ষেত্রে বলতে যে জানাই
বিভিন্ন আছে, যেমন এই যে এখানে বলা হচ্ছে যে আর রেডিয়াসে দূরে কোনো পয়েন্ট আছে, রেক্টেঙ্গেল যাই বলো, এটার মাস যদি এম হয় তাহলে এটা হয় এম আর স্কয়ার, যদি ডিস্ক হয় তাহলে হয় হাফ এম আর স্কয়ার, আর যদি ডিস্কের মাঝখানে ফাঁপা থাকে তার মানে এটা হবে এম আর ওয়ান স্কয়ার প্লাস আর টু স্কয়ার। আবার যদি এরকম ইয়া হয়, এটা কি বলে এই রিং স্যার মতো, তাহলে এম আর স্কয়ার। এগুলো প্রত্যেকটার ইয়ে আছে, আমরা যেহেতু স্ট্যাটিক্স পার্ট করি নাই এজন্য আসলে এই বিষয়গুলো আননোন। হ্যাঁ, স্ট্যাটিক্স এর অংশটা যদি তোমাদের কোনো একটা সেমিস্টারে থাকতো, পরে ডাইনামিক্স পড়ানো হতো, তাহলে এগুলো হয়তো আমাকে আর, এগুলো সবগুলোই প্রুফ করা যায় যে ইন্টিগ্রেশন করে করে এই একটু স্ট্রিপ নিলাম তারপর ইন্টিগ্রেশন করলাম, ওভাবে আনা যায়। এছাড়া আর আমি আর তোমাকে আর কি এক্সপ্লেনেশন দিতে পারি বলো? এই যে সিলিন্ডার তুমি যেটা বলতেছো, ডিস্ক তো এক প্রকার সিলিন্ডারের মতোই, খালি থিকনেসটা কম, এই আর কি, ঠিক না? ঠিক আছে স্যার। তোমার কথাও ঠিক আছে, এটাও সিলিন্ডার হতে পারে, জানা জি নাই। স্যার। আবার ব্যাপার আছে, তুমি এই জি স্যার, এখানে অনেকগুলা মানে কাবজাব লেগে যায়, মানে পেঁচ লেগে যায় আর কি। নিলে একরকম, ওয়াই এক্সিস এ নিলে আরেকরকম, তাহলে আমাকে এটা নিয়ে আরেকটা ক্লাস নিতে হবে যে এই ডিটেইল কিভাবে আসে মোমেন্টাম ইনার্শিয়া গুলো। যেমন তুমি যদি এই যে যেই ডিস্কের একদম এক্সিস বরাবর নাও, সেন্টার এক্সিস বরাবর নাও, তাহলে হাফ এম আর স্কয়ার, কিন্তু যদি অন্যদিকে নাও সেক্ষেত্রে আবার চেঞ্জ হয়ে যায় 1/4। এনিওয়ে, এগুলো আসলে আমার এই অবস্থায় আলোচনা করার সুযোগ নেই। জি স্যার, কন্টিনিউ করেন, সমস্যা নেই। এগুলো তোমাদের নিজেদের শিখে নিতে হবে বা দেখে নিতে হবে। বাট এই প্রবলেমের জন্য শুধুমাত্র মনে রাখলেই হবে, এক্সপ্লেনেশনের প্রয়োজন নেই জাস্ট জানার জন্য। এনিওয়ে, আমি ভ্যালুগুলো বসি, আলটিমেটলি আমার এখানে আলফার ভ্যালুটাই আননোন থাকে, এম দুপাশে কেটে যায়, তাহলে আলফা বের হয়ে যায়। এই তো আলফা ইকুয়াল 20.44, আমি যেহেতু ক্লকওয়াইজ ধরেছি, এটা ক্লকওয়াইজ, রেজাল্ট পজিটিভ এসেছে, ক্লকওয়াইজ 20.44 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এই হচ্ছে আমাদের প্রবলেম। এখন কোশ্চেন না থাকলে আমরা আজকের ক্লাস স্টপ করে দেব। তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি এলপি তে, এবং তার সাথে 4টা প্রবলেম করবা, 4টা না 3টা ঠিক মনে নাই আমার, 3টা বা 4টা যে কোনো একটা হবে আর কি। যাই হোক, ওই 3টা বা 4টা প্রবলেম দেয়া আছে, সেগুলো হচ্ছে এখান থেকে এই এই অংশের। আমি তো কিছু প্রবলেম, কয়েকটা প্রবলেম করালাম, তোমরা প্রবলেম না করলে আসলে এইরকম ক্লাসের মধ্যে রেসপন্স আমি তেমন পাচ্ছি না। কেননা একটা ক্লাসে তুমি পড়াশোনা করে আসলে তুমি টিচারের সাথে রেসপন্স করতে পারবে, পড়াশোনা করে না আসলে, একদম না দেখলে তোমার কাছে সবই আননোন আননোন মনে হবে, আর আমি হয়তো সিলেবাস শেষ করে যাব, কিন্তু আলটিমেটলি তোমাদের কিন্তু খুব একটা লাভ হবে না। পরে যখন তুমি করতে যাবা তোমাকে অনেক বেশি এফোর্ট দেয়া